মেহেরিন দরজা ঠেলে বেরিয়ে এলো। ঠোঁটে এক অদ্ভুত হাসি, চোখে যেন কোনো জটিল কল্পনার ছায়া। চারপাশটা নীরব, ঠিক যেমনটা সে চায়। একটু হেঁটে সামনে এগিয়ে গিয়ে কাউকে ফোন দিল। কয়েক মুহূর্তের মধ্যে একজন তরুণ ছুটে এলো। যা আনতে বলেছি আনছিস? মেহেরিন জিজ্ঞেস করল। ছেলেটি মাথা নেড়ে সায় দিল। ভালো, এখন যা। তারপর মেহেরিন ফিরে গেল ভেতরে, কিন্তু সোজা ভেতরে নয়। গন্তব্য ছিল পার্কিং এরিয়া। এমনভাবে ঢুকলো যেন সিসিটিভিতে তাকে দেখা না যায়। সেখানে গিয়ে ধীরে ধীরে সে তার ব্যাগ খুলল। এক চিলতে শয়তানি হাসি খেলে গেল মুখে। চারপাশে সতর্ক চোখে তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। তারপর গিয়ে একটা দেওয়ালের পেছনে লুকিয়ে কিছু একটা লাগিয়ে দিল। সেই মুহূর্তে তার ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। কাজটা শেষ করে মেহেরিন বেরিয়ে এলো, যেন কিছুই হয়নি। সরাসরি চলে গেল পার্লারে। সেখানে পৌঁছে চুমকিকে ফোন দিয়ে বলল, তুই ওখানে চলে আয়, আমি বসে আছি। মেহেরিন বসে আছে স্টেজে। আজ তার পরনে একটি নীল লেহেঙ্গা, নরম জ্যোৎস্নার মতো উজ্জ্বল। গলায় রাজের উপহার দেওয়া সেই নেকলেস, নাকে রাজের দেওয়া সেই নাকফুল, হাতে সোনার চুড়ি, আর কপালে টিকলি। বাড়ি ভরে উঠেছে অতিথিতে। কেউ বলছে নতুন বউ তো একেবারে পরীর মতো। মেহেরিন হাসি মুখে সবার সাথে কথা বলছে। সবাই উপহার দিয়ে যাচ্ছে। মেহেরিন সেগুলো কুলসুমের হাতে দিচ্ছে। কুলসুম আবার সেগুলো গুছিয়ে রাখছে। এমন সময় এসে পৌঁছালেন আকরাম চৌধুরী, ফায়জা চৌধুরী এবং আরশ। আরফা এখনও আসেনি, সে আসবে মেহবুবাদের সঙ্গে। আকরাম চৌধুরী এসে মেহেরিনকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? মেহেরিন হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ফুপা, তুমি কেমন আছো? তিনি বললেন, ভালো আছি আম্মু। তার কথার মাঝেই ফায়জা চৌধুরী এসে বললেন, আমার আম্মাজানটা কেমন আছে? মেহেরিন ফুপিকে জড়িয়ে ধরে বলল, তোমার আম্মাজান অনেক 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 ভালো আছে। ফায়জা হেসে ওঠেন। আরশ দাঁড়িয়েছিল একটু দূরে, হঠাৎ হেসে টিপ্পনি কাটল, এখন তো দেখছি অনেক ভালো আছিস, অথচ 2 দিন আগেই তো বলছিলি তুই কিছুতেই বিয়ে করবি না। আমার ভাইটারে কি মারটাই না মারলি। তারপর খানিকক্ষণ থমকে বলল, আচ্ছা, তোর এত জোর কোথায় থাকে বলতো? তুই কি সিমেন্ট বালি খাস নাকি? মেহরিন মুখ ফুলিয়ে বলল, ভাইয়া। সবাই হেসে উঠল। আরশের কথায় যেন চারপাশটা আনন্দে ভরে গেল। আরশের মজার কথার মাঝখানেই হঠাৎ মেহরিনের সামনে এগিয়ে এসে এক থাপ্পড় দেয় কাঁধে। ভালো করেছিস, মেরেছিস। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মেহরিন হেসে বলে, জামাই পেটানো আমার ছোটবেলার স্বপ্ন ছিল, বুঝেছ? আর এখন সেটা পূরণ করেছি। চারপাশে সবাই হো হো করে হাসিতে ফেটে পড়ে। সবসময় তো জামাইরাই বউকে মারে, আমার বেলায় উল্টো হবে, আমি মারবো জামাইকে। তোমার ভাই অনেক কষ্ট দিয়েছে আমায়, আবার যদি দেয় আবার মারবো, মেরে হাড়গোড় ভেঙে দেব, বুঝলা? এই কথা শুনে ফায়জা চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, না রে মা, এগুলো বলা ঠিক না। আরও হতাশ গলায় বলল, আমার ভাই কি খেয়েছিল রে যে তোর প্রেমে পড়েছিল? ভাইয়ার জন্য এখন আমার দুঃখই লাগছে। শেষমিশ কিনা ওর কপালে একেবারে জল্লাদ বউ জুটল। সে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, ভেরি স্যাড, আমার ভেরি ভেরি দুঃখ হইতেছে আমার ভাইটার জন্য। তোর থাইকা তো রিনা খান ভালো ছিল রে, অন্তত জামাই মারে না। মেহেরিন ভ্রু কুচকে বলে, তোমার তো খুব কষ্ট হচ্ছে আমার জামাইয়ের জন্য, তাই না? দোয়া করলাম তোমার কপালেও যেন আমার মতো একটা জুটে যায়। যাও, এখন আমার জামাইয়ের জন্য দুঃখ না করে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, যাও যাও। আরশ চিৎকার করে বলে ওঠে, না, এটাও হতে পারে না। সে কপালে হাত দিয়ে নাটক শুরু করে। তার কান্না দেখে সবাই হেসে ফেলে। মেহেরিন হেসে বলে, ফুপি, আব্বু আম্মু কখন আসবে? আকরাম চৌধুরী বললেন, ওরা চলে আসবে, ভাইজান তো বলল বের হয়ে গেছে। সেই মুহূর্তেই নামল রূপা বেগম, পরনে সাদা কাজ করা শাড়ি। তাকে দেখে আকরাম চৌধুরী এগিয়ে এসে বললেন, কেমন আছিস বোন? রূপা বেগম মিষ্টি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনারা কেমন আছেন? ফায়জা চৌধুরী জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস রে ছোট? রূপা বেগমও বুকে জড়িয়ে ধরলেন, ভালো আছি আপা, তুমি কেমন আছো? ভালো রে, বললেন ফায়জা। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামল লামিয়া, পরনে কালো রঙের বারবি ডল জামা, দেখতে যেন একেবারে চোখে লেগে থাকা মিষ্টি একটা পুতুল। নেমেই সে বলে ওঠে, বাহ, সব আদর ওদের জন্যই বুঝি, আমি বুঝি কেউ না? সবাই হেসে উঠল। আকরাম চৌধুরী ওকে জড়িয়ে ধরে বললেন, আমার ছোট ভাইয়ের শেষ চিহ্ন তুই। কেমন আছিস আমার আম্মাজান? লামিয়া তার গালে একটা চুমু দিয়ে বলে, আলহামদুলিল্লাহ বড় বাবা, তুমি কেমন আছো? আকরাম চৌধুরী হেসে উঠলেন। আরও হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। সবার চোখ না পড়লেও মেহেরিনের চোখে পড়ে গেল বিষয়টা। মেহেরিন হাসতে হাসতে লামিয়ার হাত ধরে বলে, লামু, এসো তো, তোমাকে একটা কালো টিপ পরিয়ে দিই, যাতে কারো নজর না লাগে। কেন ভাবিমণি, আমার আবার কার নজর লাগবে? লামিয়া চোখ গোল করে জিজ্ঞেস করল। মেহেরিন দুষ্টুমি করে হাসল, কত মানুষ আছে, আমার মিষ্টি ননদীকে দেখে যদি কারো হার্টবিট বেড়ে যায়।
আরে যাও, কি যে বলো, বলেই লামিয়া দৌড়ে পালাতে গেল। আর তখনই ওর সঙ্গে ধাক্কা খেয়ে আরশ পড়ে গেল। একটুও না লাগতেই গিয়ে সে মাটিতে ধপ করে পড়ে গেল, মুখে চিৎকার, ও মা গো, ও বাবা গো, মরে গেলাম রে, মরে গেলাম গো। লামিয়া ভ্যাবাচাকা খেয়ে বলল, সরি আমি খেয়াল করিনি, আপনার কি লেগেছে? বলেই হাত বাড়িয়ে দিল উঠতে সাহায্য করতে। সবাই হাসে এমন নাটক দেখে, আর মেহেরিন তো হেসে গড়াগড়ি খায়। আরশ লামিয়ার হাত ধরে উঠে বলে, লাগবে না, আমি হলাম জেন্টলম্যান, এমন ধাক্কায় আমার কিচ্ছু হয় না। লামিয়া ভ্রু কুচকে বলল, তাহলে পড়েই মা গো বাবা গো বলে চিৎকার করলেন কেন শুনি? আরশ শার্টের কলার ঠিক করতে করতে বলল, মন চাইলো বলে ডাকলাম, একটু মা বাবার নাম নেওয়া কি, মা বাবার নাম নেওয়া এমন দোষের কি? বলেই আরশ আলতো করে লামিয়ার কপালে একটা টোকা দিয়ে হেসে চলে গেল। লামিয়া হতবাক হয়ে মাথায় হাত দিয়ে রইল। এই ছেলেটা কি বলে গেল? পাশের সবাই বুঝে গেল আরশ আবার মজা করল। সবাই হাসতে লাগলো, নিজেদের গল্পে ব্যস্ত হয়ে পড়ল। মেহেরিন হেসে লামিয়ার পাশে এসে বলল, ওর কথা কানে নিও না, প্রেমের ভূত ধরেছে মনে হয়। কি বলছো তুমি? লামিয়া অবাক। মেহেরিন চোখ টিপে বলে, ওই যে একটা কথা আছে না, প্রেমের মরা জলে ডোবে না, ওর হয়েছে অমন অবস্থা। এই বলেই হেসে ওঠে। লামিয়াও জিজ্ঞেস করে, সত্যিই প্রেমের মরা জলে ডোবে না? মেহেরিন তখন লামিয়ার গাল টেনে বলে, এসব কথা তো তোমার মাথায় ঢুকবে না, আমার বোকা ননদিনী। গাল ফুলিয়ে লামিয়া বলল, তুমি আমাকে বোকা বললে ভাবি মনি? না না, তুমি তো সর্বজ্ঞানী, বুদ্ধির ডিম। লামিয়া চোখ ছোট করে বলল, বুদ্ধির ডিম হয়? মেহেরিন হাসতে হাসতে বলল, হয়তো একদিন তোমাকে বুদ্ধির ডিম ভেজে খাওয়াবো, কেমন? লামিয়া বলল, আচ্ছা। এটা শুনে মেহেরিন আরও জোরে হেসে ফেলল। তার চোখে জল চলে এসেছে। লামিয়া তাকিয়ে থাকে মেহেরিনের দিকে, মুগ্ধ হয়ে বলে, তোমার হাসি খুব সুন্দর ভাবিমণি, তোমার এই সুন্দর হাসিটা দেখার জন্য যদি আমাকে বুদ্ধির ডিম ভাজি খেতে হয়, তাহলে আমি রোজ খেতে রাজি। মেহেরিন লামিয়াকে জড়িয়ে ধরে আবার হেসে ওঠে। ঠিক এমন সময় বাড়িতে প্রবেশ করল ফিরোজ মির্জা, মালিহা মির্জা, মাহির, মেহবুবা, চুমকি আর আরফা। চুমকি দূর থেকেই বলল, কি ব্যাপার ননদ ভাবি, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছিল? মেহেরিন আর লামিয়া ওদের দিকে তাকিয়ে এগিয়ে এলো। মেহেরিন বলল, এতক্ষণে আসার সময় হলো তোদের? মালিহা মির্জা মেহেরিনকে জড়িয়ে ধরে বলল, জানিসই তো রাস্তায় কি জ্যাম থাকে। ফিরোজ মির্জা মায়াভরা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? মেহেরিন হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? সবাই একসাথে বলল, আলহামদুলিল্লাহ। চুমকি পাশে দাঁড়িয়ে রইল। মেহবুবা আর আরফা এসে মেহেরিনকে জড়িয়ে ধরল। মেহেরিনও ওদের শক্ত করে ধরে বলল, ভীষণ মিস করেছিলাম তোদের। মাহির গাল ফুলিয়ে বলল, আমি বরং চলে যাই, কেউ তো আমাকে পাত্তাই দিচ্ছে না। মেহেরিন হেসে গিয়ে আদরের ছোট ভাইটাকে জড়িয়ে ধরল। এই 2 দিনে তোকে অনেক মিস করেছি আপু। মেহেরিন জিজ্ঞেস করল, কেমন আছিস? মাহির মুখ গোমড়া করে বলল, ভালো নেই আপু, তোকে ছাড়া ভালো লাগে না। মেহেরিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল ছোট ভাইয়ের কথাই। তখনই পাশে দাঁড়িয়ে থাকা লামিয়া বলল, এই যে আমার ছোট বিয়াই সাহেব, মন খারাপ হলেই চলে আসবেন, তাও মন খারাপ করবেন না, কেমন? মাহির চোখে হেসে বলল, ঠিক আছে বিয়ান সাহেব। সবাই হেসে ফেলে। একে একে সবাই ভেতরে চলে আসে। তবে বাড়ির সবাই একসময় খেয়াল করল রাজ আর লাবিব নেই। মালিহা মির্জা মেহেরিনকে জিজ্ঞেস করলেন, কিরে জামাই কই, দেখছি না যে? মেহেরিন একটু হালকা হাসি দিয়ে বলল, একটু কাজে গিয়েছে, সময় মতো চলে আসবে। ঠিক তখনই রাজ, লাবিব আর আরশ ঘরে ঢোকে। রাজ প্রবেশ করতেই শ্বশুর শাশুড়িকে সালাম করে। সবাই তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। ওইদিকে লাবিব চুপিসারে মেহবুবার পেছনে গিয়ে দাঁড়ায়। তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই লেদা বাচ্চা, কেমন আছো? এমন আচমকা ডাক শুনে মেহবুবা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। আপনার সমস্যা কি, আর লেদা বাচ্চা মানে কি? তারপর রাগে বলে, বাদর কোথাকার। লাবিব ভ্রু কুচকে বলে, আমি বাদর? মেহবুবা উত্তরে বলে, হ্যাঁ, শুধু বাদর না, গাছে উল্টো হয়ে ঝুলে থাকা বাদর। এটা শুনে লাবিব বাঁকা হেসে বলল, আমি বাদর তাই না? যদি বাদরামি শুরু করি নিতে পারবে? মেহবুবা ঠান্ডা গলায় বলে, মানে? লাবিব হাসি দিয়ে বলে, মানে, বলেই সামনে এগোতে থাকলো। মেহবুবা বুঝে যায় পরিস্থিতি, অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই দ্রুত সরে যায় এবং চুমকি ও মেহেরিনের কাছে চলে আসে।
লাবিব সেটা দেখে হাসতে হাসতে উপরের দিকে চলে যায়। রাজ এদিকে সবার সঙ্গে কথা বলা শেষ করে বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। সবাই মাথা নাড়ে, কিন্তু রাজ মেহেরিনের দিকে একবারও তাকায় না, যেন সে আছে কি নেই কিছুই বোঝে না। মেহেরিন হতবাক হয়ে মনে মনে বলে, কি ব্যাপার, একবারও তাকালো না, এমন ভাব করছে যেন আমি এখানে নেই। ব্যাপারটা কি? একটা চিন্তার ছায়া ফুটে ওঠে মেহেরিনের চোখে মুখে। সবাইকে বলে, আমি আসছি বলেই রাজের পিছু পিছু হাঁটা শুরু করে। ঘরে গিয়ে দেখে রাজ ওয়াশরুমে। মেহেরিন কাবার্ড খুলে জামাকাপড় বের করে রাখে, তারপর চুপচাপ বসে থাকে। 10 মিনিট পর রাজ বেরিয়ে আসে। শরীরে শুধু টাওয়াল, মাথা থেকে এখনও পানি ঝরছে। শরীরের প্রতিটি পানির ফোঁটা মুক্তোর মতো ঝলমল করছে। জিম করা শরীর দেখে মেহেরিনের শরীর বেয়ে ঠান্ডা স্রোত নামে, গলা শুকিয়ে যায়। রাজ বলল, কি ব্যাপার, এমন চোরের মতো তাকাচ্ছ কেন? মেহেরিন আমতা আমতা করে বলল, কই, আমি তো কিছুই দেখছি না। আর আপনি এত নির্লজ্জ কেন? শুধু টাওয়াল পরে চলে আসছেন, লজ্জাশরম বলতে কিচ্ছু নাই, তাই না? রাজ হাসে, বউয়ের সামনে লজ্জা পায় কাপুরুষরা, আর আমি অবশ্যই কাপুরুষ নই, আমি হলাম বীর পুরুষ, তাই বউয়ের সামনে লজ্জা পাই না। তুমি চাইলে তো আমি টাওয়ারটাও খুলে ফেলতে পারি। কি খুলবো? 2 চোখ ঢেকে মেহেরিন বলে ওঠে, ছি। রাজ হাসে। রাজের হাসির শব্দের সঙ্গে মেহেরিন চোখ থেকে হাত নামিয়ে নেয়। মেহেরিন তাকায় রাজের দিকে। মেহেরিন কাঁপা কাঁপা গলায় বলল, আপনার কাপড় বের করে রেখেছি, আপনি রেডি হয়ে আসুন, আমি যাচ্ছি। রাজ এগিয়ে এসে মেহেরিনকে ধরে বলে, কাপড় বের করেছ? তাহলে পরিয়ে দাও। মেহেরিন অবাক, মানে? রাজ তাকে টেনে বসিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। মেহেরিন ঘাবড়ে গিয়ে বলে, আপনার মাথা খারাপ? রাজ নেশাগ্রস্ত কণ্ঠে বলে, হ্যাঁ, একদম খারাপ হয়ে গেছে, বিশ্বাস করো, মাথা কাজ করছে না, তোমাকে দেখেই এরকম হচ্ছে। রাজ মেহেরিনের হাত নিয়ে বুকের বাপাশে রাখে। দেখো আমার হার্টবিট, এটাও আমার কথা শুনছে না, দেখো কত জোরে বিট করছে। মেহেরিন অবাক, রাজের শরীর কাঁপছে, হার্টবিট দ্রুত বিট করছে। মেহেরিন চুপ করে তাকায় রাজের চোখে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। মেহেরিন বলে, আমাকে ডাকছে ওরা, আমি যাই। রাজ নেশাগ্রস্তের মতো বলে, পালাতে চাইছো আমার থেকে? মেহেরিন রাজের কানে ফিসফিস করে বলে, সাজেকে কি বলেছিলেন মনে নেই? আমি আপনাকে সাজেকেই ধরা দেব। বলেই দৌড়ে চলে যায়। রাজ বুক চেপে বলে, আমার বউ আমাকে তৃষ্ণার্ত রাখতে ভালোবাসে। এটা বলেই বিছানায় ধপ করে শুয়ে পড়ে। মেহেরিন চলে যায়নি, দরজার বাইরে দাঁড়িয়েছিল। রাজের কথা শুনে তারপর হাসতে হাসতে মেহেরিন নিচে নেমে আসে। মেহেরিনকে দেখে লাবিব বলে, ভাবি, তোমার সাথে একটা কথা আছে। মেহেরিন বলে, হ্যাঁ বলো। লাবিব ইঙ্গিত করে, একটু সাইডে চলো। দুজন সরে আসে। লাবিব বলল, তুমি আজ রেদন তালুকদারের অফিসে গিয়েছিলে? মেহেরিন হেসে বলল, এই খবরও পৌঁছে গেছে? লাবিব বলে, তুমি তো জানোই তোমার জামাই কেমন। মেহেরিন হেসে বলে, হ্যাঁ গিয়েছিলাম। লাবিব আবার জিজ্ঞেস করে, খারাপ কিছু বলেনি তো তোমাকে? মেহেরিন 2 হাত ভাঁজ করে ভ্রু কুঁচকে বলে, তোমার কি মনে হয় কেউ তোমার ভাবিকে কিছু বলবে আর সে ছেড়ে দেবে? লাবিব হেসে বলে, তাও ঠিক, কিন্তু কিছু বলেনি তো। মেহেরিন রহস্যময় হেসে বলে, সুযোগ পায়নি। লাবিব হাসে। মেহেরিন চলে যায় চুমকিদের কাছে, কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই রাজ নামে, সাদা শার্ট, তার উপর নীল কোট আর নীল প্যান্ট, বুক পকেটে লাল গোলাপ। মেহেরিন তখন চুমকি, মেহবুবা, লামিয়া আর আরফার সঙ্গে গল্পে মেতেছিল। হঠাৎ চুমকি চোখের ইশারায় বলল, তোর কবি সাহেব তো আজ পুরাই ঝাক্কাস লাগতেছে। মেহেরিন মুখ ফিরিয়ে রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাই মাশাল্লাহ। এই বলেই বুকের পাশ দিয়ে 2 হাত দিয়ে পড়ে যাচ্ছিল প্রায়। চুমকি, মেহবুবা, লামিয়া আর আরফা মিলে ধরে ফেলল ওকে। সবাই হেসে ওঠে। লামিয়া বলে, আয় হায়, আমার ভাবিমণি তো ভাইজানটা দেখে কুপকাত। রাজ তাদের হাসাহাসি দেখে কপাল চুলকে হেসে ফেলল। তারপর মেহেরিনের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, চলুন ম্যাডাম। মেহেরিন রাজের হাত ধরে ওর সঙ্গে এগিয়ে যায়। রাজ ওকে নিজের ব্যবসার পার্টনার আর কলিগদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত হয়। ঠিক তখনই লাবিব এসে বলে, কী ব্যাপার, সবাই এমন চুপচাপ কেন? মেহবুবা মুখ ছোট করে বলে, আপনি একটু গান বাজনার ব্যবস্থাও করলেন না। এটা কি রিসেপশন পার্টি নাকি মরার বাড়ি? লাবিব চোখ বড় বড় করে বলে, ও আচ্ছা, এই ব্যাপার। এই বলেই একটা গান ধরে, একে তো রূপের আগুন, আর আপনার ফাপড় দ্বিগুণ, মনের দয়া মায়া সবকে আপনার ঢঙ্গি ব্যাগে রাখছেন। গান শেষ করে লাবিব বলে, এবার আপনার পালা মিস লেদা বাচ্চা। মেহবুবা ওকে ধাক্কা দিয়ে বলে, চুপ। তারপর নিজেও একটা গান ধরে। গান শেষে লাবিবের দিকে তাকায়। লাবিব কেমন করে যেন তাকিয়ে থাকে।
কি হলো মিস্টার বাদর? মেহবুবা বলে, তোমারে গান গাইতে বললেই তুমি এমন এক গান গাও আমার কিডনি, হার্ট, লিভার, ফুসফুস সব লক হইয়া যায়। সবাই হেসে ফেলে। তখন লাবিব ঘোষণা দেয়, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখন একটা কাপল ডান্স হবে। রাজ, মেহেরিন, লাবিব, মেহবুবা স্টেজে ওঠে। একটা হিন্দি গানে সবাই ডান্স করে। আরশ লামিয়ার দিকে হাত বাড়িয়ে বলে, তাহলে আমাদেরটাও হইয়া যাক। লামিয়া মুখে লাজুক হাসি নিয়ে বলে, অবশ্যই। 3 জোড়া কাপল একসঙ্গে পারফর্ম করে হিন্দি গানে। তারপর লামিয়া বলে, এখন ভাই বোনদের একটা স্পেশাল ডান্স চাই। তারপর শুরু হয় একটা দুর্দান্ত ভাই বোনের ডান্স, যেখানে রাজ, লাবিব, লামিয়া 3 ভাই বোন একটা হিন্দি গানে নাচে। তারপর 3 ভাই মিলে একটা ডান্স পারফর্ম করে, লাবিব, মাহির, আরশ। সবাই মেতে ওঠে হাসিতে, নাচে, আড্ডায়। মেহেরিন, রাজ পাশাপাশি বসে আছে স্টেজে। হঠাৎ মেহেরিন মিষ্টি হেসে বলে, কবি সাহেব। বৌজান। রাজ বলে, বুম। এইটা কি হলো? সারপ্রাইজ আপনার জন্য, আপনার বইয়ের তরফ থেকে ছোট্ট একটা গিফট। রাজ বলে, তো গিফট কই? মেহেরিন লাবিবকে ডাক দিয়ে বলে, টিভি অন করো। লাবিব টিভি অন করতেই নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ভেসে ওঠে, যেখানে একজন মেয়ে নিউজ বলছে, টপ বিজনেসম্যান রেদওয়ান তালুকদারের অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ। রাত 8টার দিকে অফিস ছুটির পরে ঘটে যায় ঘটনাটি। 7তলা ভবন সম্পূর্ণ বিধ্বস্ত। ভাগ্যক্রমে কোনো কর্মচারী মারা যায়নি, কারণ বিস্ফোরণটি হয় অফিস ছুটির পরেই। তবে 7তলা ভবনটি আর নেই, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনটি। সবাই স্তব্ধ। লাবিব আর রাজ দুজনেই চমকে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন শুধু একটা রহস্যময় হাসি দেয়। লাবিব মনে মনে বলে, যেমন জামাই তেমন বউ, দুইজনই ভয়ঙ্কর। আল্লাহ গো, কি ভয়ানক মেয়ে, ভাবা যায়? দেখতে একদম আলাভোলা, খ্যাড়ের পালা। আর এই মেয়ে নাকি এইসব করেছে। রাজ বলে, বউ তুমি? মেহেরিন হেসে বলে, সারপ্রাইজটা পছন্দ হয়নি? রাজ মাথা নাড়িয়ে হেসে বলে, একদম। তুমি তো আমার থেকেও ভয়ঙ্কর বউ। গ্যাংস্টারের বউ হয়েছি, ভয়ঙ্কর না হলে চলবে? রাত ঠিক 12টা। আকাশে তারা জ্বলছে, চারপাশ নিস্তব্ধ। আত্মীয় স্বজন সবাই বাড়ি চলে গেছে। ছাদের এক কোণায় বসে আছে 3 জন, মেহেরিন, রাজ, লাবিব। আকাশের দিকে তাকিয়ে হঠাৎ লাবিব বলে উঠল, ভাবি তুমি কিভাবে সব ম্যানেজ করলে? মেহেরিন কিছু বলে না, শুধু মুচকি হাসে। লাবিব অবাক চোখে তাকিয়ে বলে, তুমি আর ভাই একেবারে এক কপি। ভাই কোনো প্ল্যান করলে সেটা যেমন সাফল্য ছাড়া থামে না, তুমি আর এক কাঠি সরেস। কিন্তু এত কিছু একা ম্যানেজ করলে কিভাবে? রাজ মাথা নেড়ে বলে, সেটাই তো ভাবছি। আচ্ছা, তুমি বোমটা পেলে কোথায়? মেহেরিন এবারও কিছু বলে না, শুধু মুচকি হেসে ওঠে। তারপর হঠাৎ বলে, এইটাই তো শেষ না, আর একটা সারপ্রাইজ আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাজ আর লাবিব একসাথে বলে ওঠে, আবার কি সারপ্রাইজ? মেহেরিন হাসে, ফোন বের করে সময় দেখে, তারপর কাউকে কল দেয়, বলে, কিরে, মিশন সাকসেসফুল? ওপাশ থেকে কি বলা হয় সেটা শোনা যায় না, শুধু মেহেরিন হাসি মুখে বলে, ওয়েল ডান। তারপর রাজ আর লাবিবের দিকে তাকিয়ে বলে, 1, 2, 3, ধামাকা। রাজ আর লাবিব চমকে ওঠে, একে অপরের মুখের দিকে তাকিয়ে তারপর আবার মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন উঠে গিয়ে গান ধরে, তু মেরা দুশ্মন, দুশ্মন তু মেরা, মে নাগিন তু সাপেরা। লাবিব কানে কানে রাজকে বলে, ব্রো, ভাবি কি পাগল হয়ে গেছে? রাজ চোখ গরম করে তাকিয়ে বলে, আর একবার আমার বউকে পাগল বললে তোকে পাবনায় রেখে আসবো, টিকিট ছাড়াই। লাবিব মুখে হাত দিয়ে বলে, থাক, আর কিছু বলবো না, কিন্তু এক কাজ করো, ভাবিকে জিজ্ঞেস করো তো এই ধামাকাটা আসলে কি ছিল। রাজ বলে, বউ তুমি আবার কি ধামাকা করেছ, তাড়াতাড়ি বলো, নইলে টেনশনে আমার কিডনি লক হয়ে যাবে। মেহেরিন হেসে বলে, ফোন চেক করুন। রাজ আর লাবিব ফোন বের করে দেখে, একটা ভিডিও পাঠানো হয়েছে। ভিডিওটা চালিয়ে দেখে ওদের চোখ ছানা পড়া। ভিডিওটিতে সায়েম সাহেবকে দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায়। সেই ভিডিও পুরো নেট দুনিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। দুজন একসাথে বলে ওঠে, ও নো। মেহেরিন উচ্চস্বরে হেসে ওঠে, তার হাসিতে রাজ আর লাবিবও হেসে ফেলে। মেহেরিন বলে, গিফট কেমন লাগলো আপনাদের? গিফট পেয়ে আপনাদের অনুভূতি কেমন একটু বলুন তো। লাবিব বলে, ভাবি তুমি যা দিয়েছ না। রাজ হাসতে হাসতে বলে, আরিও না, তুমি এত কিছু কবে করলে? মেহেরিন এবার মুখটা গম্ভীর করে বলে, এটা তো শুধু শুরু। ওদের মান সম্মান, অহংকার, অহমিকা আমি মেহেরিন শিকদার মাটির সাথে মিশিয়ে দেব, ওদের রাস্তায় নামিয়ে আনব। ওদের পাপের শাস্তি ওদের পেতেই হবে। আপনাদের শৈশব কেড়ে নেওয়ার শাস্তি তাদের পেতেই হবে। আপনাদের বাবা মায়ের আদর থেকে বঞ্চিত করেছিল যারা,
তাদের শাস্তি পেতে হবে। সব কিছু থাকার পরেও আপনারা যাদের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছেন তাদের শাস্তি পেতে হবে। সব কিছুর হিসেব ওদের দিতে হবে। লাবিব গর্বিত চোখে তাকায় মেহেরিনের দিকে। রাজ একেবারে স্তব্ধ। মেহেরিন এবার এগিয়ে এসে রাজের 2 হাত ধরে বলে, আমি আপনার অর্ধাঙ্গিনী, আপনার সুখ দুঃখের সাথী। আপনার খুশি মানেই আমার খুশি, আপনার দুঃখ মানেই আমারও ব্যথা, আপনার প্রতিশোধ মানে আমারও প্রতিশোধ। আপনি একা না কবি সাহেব, আপনার আরিওনা, আপনার বউ আপনার পাশে আছে, আর সারা জীবন পাশে থাকবে ইনশাল্লাহ। রাজ জড়িয়ে ধরে মেহেরিনকে। লাবিব চোখে মুখে হেসে ছাদ থেকে নেমে যায়। মনে মনে বলতে থাকে, জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত, যে সব অবস্থায় স্বামীর পাশে থাকে, আমার ভাবির মতো। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে কানের কাছে ধীরে ধীরে বলে ওঠে, আজ আবার তুমি প্রমাণ করে দিলে আমি ভুল মানুষকে ভালোবাসিনি। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি যে শুধু আমার ভালোবাসা নয়, আমার বিশ্বাসের জায়গা, আমার আস্থার ঘর। সে আমার জান পাখি, আমার আরিওনা, আমার বউ। অনেক ভালোবাসি তোমায় বউ। মেহেরিন হেসে বলে ওঠে, আমিও আপনাকে ভালোবাসি জামাই জান। আপনি আমার কবি সাহেব, আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ, আমার জীবন মরণের সাথী। এক গভীর আবেগময় মুহূর্ত। দুজনের নিঃশ্বাস একসুরে মিশে যায়। একটু পর মেহেরিন আস্তে করে মুখ তুলে রাজের বুক থেকে আর বলে, জানেন কবি সাহেব, আপনার কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে? রাজ কপাল কুঁচকে বলে, কি? মেহেরিন 2 হাত তুলে বলে, যেমন বাচ্চারা কোলে ওঠার জন্য হাত বাড়ায়। রাজ হেসে বলে, বাচ্চা কোলে নেবার বয়সে যদি এমন বাচ্চার মাকে কোলে নিতে হয়, তাও আবার যেই সেই রকমের না, একেবারে ডেঞ্জারাস। ঠান্ডা মাথায় শত্রুর 12টা বাজিয়ে দেয় এমন বাচ্চার মা। মেহেরিন মুখ ফিরিয়ে নেয়, বলে, ধুর, আনরোমান্টিক ব্যাটা, মুডটা নষ্ট করে দিল। রাজ হেসে পেছন থেকে জড়িয়ে ধরে 2 হাত রাখে মেহেরিনের পেটে। শুধু হাত রাখে না, হাত দিয়ে এলোমেলোভাবে ছুঁয়ে দেয়। মেহেরিন কেঁপে ওঠে, কবি সাহেব। রাজ নেশাগ্রস্ত গলায় বলে, হুম? মেহেরিন রাজের হাত ধরে বলে, আপনি আমার কথা শুনছেন না কেন? রাজ এবার মেহেরিনকে নিজের দিকে ফিরিয়ে মুখে 2 হাত রেখে বলে, শুনছি না বুঝি? তুমি তো বললে আমি আনরোমান্টিক, একটু দেখালাম আনরোমান্টিক কী করে রোমান্টিক হয়। মেহেরিন রাজের ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ, আগে আমার কথা শুনবেন। রাজ মুচকি হেসে হালকা কামড় দেয় মেহেরিনের আঙুলে, তারপর বলে, শুনছি ম্যাডাম। মেহেরিন মুখ ঢেকে বলে, ইস, এভাবে ম্যাডাম ডাকবেন না, আমার কেমন কেমন লাগে। রাজ দুষ্টু হাসে, মুখটা মেহেরিনের কানের কাছে এনে ফিসফিস করে বলে, কেমন কেমন লাগে বউজান? মেহেরিনের কান গরম হয়ে ওঠে। সেও রাজের কানে কানে বলে, সেটা এখন বলবো না, সাজেকে গিয়ে বলবো, কেমন? রাজ হঠাৎ শিশুদের মতো করে বলে ওঠে, বউ। মেহেরিন হেসে তার কপালে ঠোঁট ছোঁয়, তারপর কপালে কপাল ঠেকিয়ে বলে, আহারে আমার বউ পাগলা জামাইটা। রাজ হেসে বলে, অবশ্যই আমি বউ পাগলা, এমন বউ পেলে পাগল না হয়ে উপায় আছে? মেহেরিন রাজের নাকে কামড় দেয়। রাজ বলে, সবসময় আমার কাজটা তুমি করো। মেহেরিন বলে, তাই বুঝি? রাজ মাথা নাড়ে, হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় আমি তোমার বউ আর তুমি আমার জামাই। এই দেখো, যেমন তুমি আমায় খেয়ে দিলে, যেখানে আমার তোমাকে। মেহেরিন হেসে বলে, ছি, কি ভাবেন আপনি এসব? রাজ বলে, আচ্ছা বলো তো, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? মেহেরিন একটু এগিয়ে এসে বলে, আপনার কবিতা, যেটার প্রেমে পড়ে আমি হারিয়ে গিয়েছিলাম, যার মায়ায় পড়েছি অনেকভাবে। রাজ আর একটু পিছিয়ে যায়। মেহেরিন আবার বলে, আর? রাজ বলে, আর? মেহেরিন আবার বলে, আর? রাজ আবার বলে, আর? এই খেলার ছলে মেহেরিন এগোচ্ছে। রাজ পেছাতে পেছাতে গিয়ে ঠেকে দেয়ালে। মেহেরিন আবার রাজের সামনে এসে 2 হাত বাড়িয়ে দেয়। রাজ তাকে কোলে তুলে নেয়। মেহেরিন রাজের চোখে চোখ রেখে বলে, আর আপনার এটা। সে আঙুল রাখে রাজের কপালে, তারপর কপাল থেকে শুরু করে আঙুল নামিয়ে আনে নাকে, তারপর থামে গলার সেই উঁচু অংশে, যাকে অ্যাডামস আপেল বলা হয়, ঠিক তার ওপরে। এই জায়গাটা খুব পছন্দ আমার। রাজ ধীরে ধীরে দম নেয়, গলায় যেন কথা আটকে যায়। মেহেরিন ঠোঁটের হালকা ছোঁয়া দেয় সেখানে। রাজ মেহেরিনের মাথা তুলে ডুবে যায় মেহেরিনের ঠোঁটে। মেহেরিনের সাড়া পেয়ে রাজ আরও বেসামাল হয়ে ওঠে। মুহূর্তেই তারা হারিয়ে যায় এক গভীর অনুভবে, যেখানে কথা কম, স্পর্শের ভাষা বেশি। রাজ দিশেহারা, আর মেহেরিন তার সম্মতিতে রাজ একেবারে তালমাতাল। রাজ যখন একরকম দিশেহারা হয়ে পড়ে,
তখনই মেহেরিন তাকে আস্তে করে ঠেলে দেয়। হুম, এখন না। মেহেরিন চোখে চোখ রেখে বলে, বলেছিলাম না আমি আপনার কাছে ধরা দেব, কিন্তু এখানটায় না। রাজ অসহায় চোখে তাকিয়ে থাকে, ঠোঁটে তৃষ্ণার দীর্ঘশ্বাস। আমি কালকেই সাজেক যাচ্ছি। মেহেরিন হেসে ওঠে, রাজের বাহুতে হালকা একটা চড় দেয়। রাজ বলে, আপনার খুব হাসি পাচ্ছে তাই না? কিন্তু আপনি যে আমাকে তৃষ্ণার্ত রেখে যাচ্ছেন আর বলছেন ভালোবাসেন। মেহেরিন হাসে। রাজ অস্থির হয়ে বলে, তুমি আমার তৃষ্ণা মেটাচ্ছ না, অথচ আমি পিপাসায় মরছি বউ। মেহেরিন হেসে ফিসফিসিয়ে বলে, আরও কিছুদিন তৃষ্ণার্ত থাকুন, সময় হলে আমি আপনার সব পিপাসা মেটাবো। মোহে ভালোবাসায় পুরোপুরি। রাজ হেরে গিয়ে বলে, আচ্ছা, তবে আজ অন্তত জড়িয়ে ধরে ঘুমাতে দিও। প্রথম দিনের মতো মাঝরাতে বের করে দিও না প্লিজ। মেহেরিন মাথা নাড়ে। রাজ তখন তাকে নিয়ে ঘরে ফিরে আসে। মেহেরিন রাজের বুকে মাথা রেখে ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। রাজও চোখ বন্ধ করে, বুকের মধ্যে তার প্রিয় মানুষটিকে জড়িয়ে রাখে, প্রশান্তিতে চোখ বন্ধ করে। সকাল 9টা। মেহেরিন রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। লামিয়া রেডি হয়ে নেমে আসে। টাটা ভাবিমণি, আমার দেরি হয়ে যাচ্ছে। মেহেরিনকে একটা চুমু দিয়ে বিদায় নেয় সে। সাবধানে যেও, মেহেরিন বলে। লাবিব নাস্তা করছে, রূপা বেগম নিজের রুমে, আর কুলসুম মেহেরিনকে সাহায্য করছে। হঠাৎ রাজ ডাক দেয়, আরিও না? সব গুছিয়ে মেহেরিন বলে, কুলসুম আপা, তুমি বাকিটা দেখে নিও, আমি আসছি। কুলসুম বলে, আচ্ছা ভাবি। মেহেরিন রুমে ঢুকে দেখে রাজ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। মেহেরিন জিজ্ঞেস করে, কি হয়েছে, ডাকছেন কেন? সব তো আপনার সামনেই আছে। রাজ হেসে বলে, আসল জিনিসটাই তো সামনে ছিল না। মেহেরিন চারপাশে তাকিয়ে বলে, কি জিনিস? রাজ এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, এই যে আমার বউ। মেহেরিন হেসে ফেলে। রাজের টাইটা পরিয়ে দেয় মেহেরিন। রাজ বলে, রেডি হয়ে থেকো, মিটিং শেষে তোমাদের বাসায় নিয়ে যাব। মেহেরিন টেনে বলে, ঠিক আছে। রাজ মেহেরিনের কপালে একটা চুমু খেয়ে বলে, আসি। মেহেরিন মুখ গম্ভীর করে বলে, আমি এত কষ্ট করে রান্না করলাম, আর আপনি না খেয়েই চলে যাবেন? রাজ ভ্রু কুঁচকে বলে, বউ কষ্ট করে রান্না করেছে, না খেয়ে গিয়ে উপায় আছে? না খেলে তো দেখা যাবে তুমি রাগে আমার অফিসে বোম মেরে দেবে। মেহেরিন হাসে, রাজের বুকে মাথা গুজে দেয়। রাজও হাসে, তারপর আরেকবার জড়িয়ে ধরে বলে, চলো। তারপর তারা একসঙ্গে নাস্তা করে। রাজ আর লাবিব চলে যায় অফিসের পথে। দুপুর 1টা। মেহেরিন রেডি হচ্ছে, সাথে লামিয়া। লামিয়াও যাবে মেহেরিনদের সাথে। লামিয়া বলল, ভাবিমণি, তুমি আমার ব্রোকে অনেক ভালোবাসো তাই না? মেহেরিন হেসে বলে, তোমার ভাইকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, আর এখন উনি আমার স্বামী, আমার আত্মার সাথে ওনার সম্পর্ক, তার বাঁকা হাড় আমি। লামিয়া বলে, ব্রো তোমাকে অনেক ভালোবাসে ভাবিমণি। মেহেরিন মাথা নাড়ে। ঠিক তখনই রাজের কল আসে। লামিয়া দেখে ফোনে নাম লেখা, কবি সাহেব। লামিয়া হেসে বলে, বাবা, কবি সাহেব। মেহেরিন ফোন রিসিভ করে। রাজ বলে, আরিও না, তুমি লামিয়াকে নিয়ে আমার অফিসে আসো, এখান থেকে আমরা চলে যাব তোমাদের বাড়িতে। মেহেরিন বলে, আচ্ছা। মেহেরিনরা বেরিয়ে পড়ে রূপা বেগমকে বলে। রাজের অফিসের সামনে গিয়ে নামে। ভেতরে ঢোকার আগে হঠাৎ একজন লোকের সঙ্গে ধাক্কা লাগে। মেহেরিন বলে, সরি। লোকটা কিছু একটা লুকায়, বলে, নো প্রবলেম। মেহেরিন ভালোভাবে তাকায় লোকটার দিকে, তারপর ভেতরে ঢুকে পড়ে। ওরা রাজের কেবিনে গিয়ে বসে। হঠাৎ মেহেরিন দেখে ওই লোকটাও ভেতরে ঢুকেছে, হাতে কিছু একটা উনি লুকিয়ে রেখেছেন। মেহেরিন লামিয়াকে বলে, তুমি একটু বসো, আমি আসছি। সে বেরিয়ে পড়ে। বাইরে দেখেই বুঝে নেয় লোকটা কোথায় ঢুকেছে। সে জায়গাতেই মূলত মিটিং হচ্ছে রাজদের। লোকটা রাজের পাশে গিয়ে বসে। রাজ তখন প্রজেক্টের কিছু বোঝাচ্ছে সবাইকে। ঠিক তখনই লোকটা তার হাতের বন্দুক বের করে খুব নিচে থেকে তাক করে রাজের মাথায়, যেন কেউ দেখতে না পায়। ঠিক সেই মুহূর্তে মেহেরিন নিজের ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে ছুঁড়ে মারে লোকটার হাতে। সঙ্গে সঙ্গে বন্দুকটা পড়ে যায়। সবাই চমকে ওঠে। লাবিব ছুটে এসে লোকটাকে ধরে ফেলে। মেহেরিন বলে, ছাড়ো ওকে। লাবিব বলে, কিন্তু ভাবি। মেহেরিন রাজের দিকে তাকায়। রাজ মাথা নাড়ে। রাজ বলে, ছাড়। লাবিব রেগে বলে, ইচ্ছে তো করছে তোকে এখানেই পুঁতে দিই। মেহেরিন ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। পুরো রুম নিস্তব্ধ। তার গায়ে কালো রঙের শাড়ি, চুল খোপা, মুখে হালকা সাজ, কিন্তু চোখে যেন আগুন। অনেকেই চিনে ফেলেছে মেহেরিনকে, অনেকেই পারছে না। মেহেরিন লোকটার পাশে ঘুরতে ঘুরতে বলে, কে পাঠিয়েছে আপনাকে ভাই? লোকটা ভয় আর হাতের ব্যথায় কাঁপছে। সে রাজকে চেনে, কিন্তু অনেক টাকার লোভে এসেছে, ভাবেনি ধরা পড়ে যাবে। মেহেরিন কৌতুকের সাথে বলে, আরে আরে ভাইজান, ভয় পাবেন না, বলেন তো কে পাঠিয়েছে আপনাকে?
রাজ 2 হাত ভাঁজ করে তাকিয়ে আছে মেহেরিনের দিকে, ঠোঁটে হালকা হাসি। লাবিব মনে মনে বলে, শেষ, ভাইজান বলে বলেই মেরে দেবে। কি মানবতা! বাহ! অবশ্য মানবতা তো দেখাবেই। ভাবিটা কার দেখতে হবে না? আমার এত মানবতা আমার ভাবির যদি না থাকে তাহলে কি জাতি মেনে নেবে? লাবিব নিজেই নিজেকে বাহবা দিতে লাগলো মুখ চেপে। হঠাৎ মেহেরিন চিৎকার করে বলে, কি হলো, কথা বলছিস না কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি তো ভাইজান। তারপর মুহূর্তেই সুর বদলে আদুরে গলায় বলে, আহা ভাইজান বলুন না। মিটিং রুমে উপস্থিত সকলেই হতবাক। রাজ আর লাবিব হাসছে। মেহেরিন লোকটার চোখে তাকিয়ে বিরক্ত স্বরে বলল, না না, এভাবে হবে না লাবিব। লাবিব বলে, জি ভাবি। মেহেরিন বলে, তোমার বন্দুকটা দাও তো, 2 মিনিটের জন্য ধরে দাও। লাবিব হেসে বলে, 2 মিনিট কেন, 2-3 দিনের জন্য নিয়ে নাও। মেহেরিন হাসে। লাবিব বন্দুকটা দিয়ে দেয়। মেহেরিন লোকটার হাত টেবিলের উপর রেখে বন্দুক ঠেকিয়ে ঠাস করে একটা গুলি করে দেয়। সবাই আঁতকে ওঠে। অনেকেই বলে, যেমন জামাই তেমন বউ। একজন পেন দিয়ে মেরে দেয়, আর একজন ভাই রেখে গুলি করে দেয়। রাজ আর লাবিবও অবাক। ওরা ভেবেছিল মেহেরিন শুধু ভয় দেখাবে, কিন্তু সে তো সত্যি সত্যিই গুলি করে দিল। লোকটা চিৎকার করে কাঁদছে, আমাকে ছেড়ে দিন, আমাকে তালুকদার সাহেব অনেক টাকা দিয়েছে রাজ শিকদারকে মারতে। আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমাকে ছেড়ে দেন। মেহেরিন চোখে আগুন নিয়ে তাকায় লোকটার দিকে আর চিৎকার করে বলে, তোর ওই বাপকে গিয়ে বলে দিস রাজ শিকদারের কাছে পৌঁছানোর আগেই এই মেহেরিন শিকদারকে পার করতে হবে। আর মেহেরিন শিকদারকে পার করার মতো সাধ্য ওর নেই। খবরদার, আমার হাজব্যান্ডের দিকে যদি আর একবার চোখ তুলে তাকাস, সেই চোখ আমি মেহেরিন উঠিয়ে নেব। কিন্তু আমি তোকে জানে মারব না, তবে যেই হাত আমার স্বামীকে মারতে বন্দুক তুলেছিল সেই হাতটা তুই নিজের শরীরেও রাখতে পারবি না। তারপর ডাক দেয়, লাবিব। লাবিব বলে, হ্যাঁ ভাবি। মেহেরিন বলে, ওর এই হাতটা আলাদা করে দাও, আর সেই হাতটা একটা গিফট বক্সে ভরে পাঠিয়ে দাও রেদওয়ান তালুকদারের কাছে। লাবিব মৃদু হেসে বলে, আচ্ছা ভাবি। মেহেরিন বন্দুকটা লাবিবের হাতে দিয়ে রাজের কাছে চলে যায়। রাজের মুখটা নিজের আঁচল দিয়ে মুছে বলে, এসির মধ্যেও ঘেমে যাচ্ছেন কেন? রাজ হেসে ফেলে। সবাই মেহেরিনের দিকে তাকিয়ে অবাক হয়। এই মেয়েটা একটু আগে একজনকে গুলি করলো, আর এখন জামাইয়ের মুখ মুছে দিচ্ছে। রাজ বলে, আই এম সরি এভরিওয়ান, এখন আমার বউকে সময় দিতে হবে, আপনারা যেতে পারেন। সবাই মাথা নাড়ে আর একজন একজন করে বেরিয়ে যায়। রাজ মেহেরিনকে জড়িয়ে ধরে বলে, ইস, আমার বউটা এত ভায়োলেন্ট কেন? মেহেরিন হেসে বলে, মাঝে মধ্যে হতে হয়, এখন চলুন। তারপর রাজ, লাবিব, মেহেরিন আর লামিয়া মিলে মেহেরিনদের বাড়ির পথে রওনা হয়। এদিকে সিঙ্গাপুর, সন্ধ্যা 7টা। মেহের বের হয়েছে বাইক নিয়ে। বাইকটা তার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটি। সাথে আছে জেরি। তারা মূলত একটা বাইক রেস করতেই বের হয়েছে। দুজনই পরেছে কালো জিন্স, টি শার্ট আর ওপরে ব্লেজার, মাথায় হেলমেট। দুজনে হাইফাই করে রেস শুরু করে। রেসের শুরুতেই মেহের জেরিকে পেছনে ফেলে এগিয়ে যায়। মেহের হাসে, কিন্তু ঠিক তখনই দেখতে পায় আর একটা বাইক তার পাশেই ছুটছে। একটা তীব্র নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মেহের মনে মনে বলে, আচ্ছা তাহলে রেস করতেই যাও, চলো হয়ে যাক। মেহের গতি বাড়ায়। বাইক দুটো হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছে, কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে পড়ে। শেষমেশ বিজয়ী হয় মেহের। মেহেরের বাইকের সামনে এসে থামে অপরিচিত বাইক। দুটো বাইকই অনেকটা পথ পেরিয়ে এসেছে, নির্জন রাস্তায়। সেই বাইক থেকে একজন লোক নেমে আসে। সে মেহেরের সামনে দাঁড়ায়, হাত বাড়িয়ে বলে, হেই, আই এম রিদ। মেহের হাত মেলায়। মেহের। রিদ তাকায়, তার মুখে একরকম গম্ভীর বিস্ময়। মেহের হেলমেট খুলে ফেলে। তার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে কাঁধে। তারপর সে হেলমেটটা ছুঁড়ে মারে হৃদের দিকে। হৃদ সেটা ধরে ফেলে। মেহের এক হাতে চুলগুলো গোছাতে থাকে। হৃদ অপলক তাকিয়ে থাকে। তার চোখ মেহেরকে পর্যবেক্ষণ করে একেবারে নিখুঁতভাবে। নীল চোখ, গোলাপি ঠোঁট, সোজা নাক আর থুতনিটার সেই ছোট্ট তিল। আর যেভাবে চুলগুলো মেহের নিজের হাতে গুছাচ্ছে, হৃদ যেন কিছু একটা অনুভব করতে থাকে। হৃদ মনে মনে বলে, এই সামান্য চুল গুছানো অবস্থায় কেউ এত সুন্দর লাগে? না, হয়তো আমি খুঁজছি মেহেরিনকে ওর মাঝে, তাই এমন লাগছে। কিন্তু ওরা তো আলাদা দুটো মানুষ। ঠিক তখনই মেহের বলে, ও হ্যালো, কোথায় হারিয়ে গেলেন? হৃদ চমকে উঠে বলে, না না, কিছু না। আপনি এই সময়? মানে আমি ভাবছিলাম। মেহের হেসে বলে, ছেলে ভেবেছিলেন তাই তো? হৃদ মাথা নেড়ে হেসে ফেলে। মেহের মুচকি হেসে বলে, অনেকেই ভাবে। রেস করতে গিয়ে কিছুটা নির্জন রাস্তার ধারে এসে পড়েছে দুইজন। হালকা ঠান্ডা বাতাস বইছে। জ্যোৎস্না আর স্ট্রিট লাইট মিশে তৈরি হয়েছে এক রহস্যময় পরিবেশ। হৃদ মুখ তুলে বলে, যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করব। মেহের বলে, অনুরোধ? তাও আমাকে? হালকা হেসে বলে, আচ্ছা বলুন। হৃদ একটু দ্বিধা নিয়ে বলে, ওইখানে বসি চলুন।
দুজনে রাস্তার পাশে একটা ছোট্ট বেঞ্চে গিয়ে বসে। হৃদ এবার গম্ভীর হয়ে বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মেহের বলে, আপনি কি আমার টিচার যে প্রশ্ন করবেন আর আমি বাধ্য ছাত্রী হয়ে উত্তর দেব? হৃদ হেসে বলে, প্লিজ। মেহের হেসে বলে, আচ্ছা বলুন। হৃদ ধীরে বলে, তোমার কি কোনো যমজ বোন আছে, অথবা এমন কোনো কাজিন যে একদম তোমার মতো দেখতে? মেহের হেসে বলে, হ্যাঁ, আমার যমজ বোন আছে, নাম মেহেরিন, তবে আমাদের চোখের রং আলাদা। আর একটা ছোট পার্থক্য আছে। হৃদ বলে ওঠে, তার ঠোঁটের নিচে তিল আছে, আর তোমার চিবুকে। মেহের মাথা নাড়ে, ঠিক তাই তো, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনি কি মেহুকে চেনেন? হৃদ শান্ত গলায় বলে, তুমি মেহেরিনের বিয়েতে যাওনি? মেহের বলে, না, ওই দিন আমার একটা এক্সাম ছিল। কিন্তু বললেন না তো, আপনি কিভাবে চেনেন মেহুকে? হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর সাথে আমারই বিয়ে ঠিক হয়েছিল। মেহের আচমকা চমকে বলে, ও, আপনি হৃদ তালুকদার? হৃদ মাথা নাড়ে। মেহের হেসে বলে, তাহলে এখানে কেন? হৃদ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, মজা করছো? তুমি তো সবই জানো, মেহেরিন রাজকে ভালোবাসে। মেহের মাথা নাড়ে, তাও ঠিক। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তবে আপনি পালিয়ে এসেছেন কেন? হৃদ আকাশের দিকে তাকিয়ে বলে, রাজ আমার ছোটবেলার বন্ধু। আমি কিভাবে তার ভালোবাসার মানুষকে বিয়ে করি, যেখানে মেহেরিন নিজেই রাজকে চায়? মেহের চুপচাপ হৃদের দিকে তাকিয়ে থাকে। কেন যেন হৃদের এই কথাটা খুব ভালো লেগেছে মেহেরের। এই মানুষটা তাকে অবাক করেছে। একটা অদ্ভুত প্রশান্তি আছে হৃদের কথায়। মেহের বলে, আমি যতদূর জানি আপনিও মেহেরিনকে ভালোবাসতেন। হৃদ চোখে চোখ রেখে বলে, ভালোবাসতাম কিনা জানি না, তবে হ্যাঁ, মেহেরিনকে আমার ভালো লাগতো। কিন্তু সেই ভালো লাগা বা ভালোবাসা 2-3 মাসের। আর রাজ তাকে 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে। মেহের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হৃদের এই স্বীকারোক্তি যেন তাকে এক অনির্বচনীয় আবেগে ভাসিয়ে নিয়ে যায়। মেহের বলে, আপনি সত্যিই খুব ভালো একজন মানুষ। হৃদ হাসতে হাসতে বলে, তুমি বলছো এই কথা? সেদিন তো আমার গোটা বংশ উদ্ধার করে দিচ্ছিলে। মেহের বলে, দোষ তো আপনারই ছিল। হৃদ এবার জোরে হেসে ফেলে। এই হাসিটা যেন অন্যরকম। মেহের থমকে যায়। হৃদের হাসিতে সে হারিয়ে যায়। তার হৃদস্পন্দন বাড়তে থাকে। মেহের নিজের মধ্যেই অনুভব করে, এটা কেমন যেন এক অচেনা অনুভূতি। এই প্রথম এমন একটা অনুভূতি হচ্ছে তার। কেমন একটা ঘোর লেগে যাচ্ছে। হৃদের দিকে তাকিয়ে থাকতে মন চাইছে খুব। হৃদ হঠাৎ হাসি থামিয়ে বলে, কি হলো, চুপ করে গেলে কেন? মেহের হেসে বলে, কিছু না। হৃদ উঠে দাঁড়ায়, হাত বাড়িয়ে দেয়, চলো বাড়ি ফেরা যাক। মেহের এবার তাকায় হৃদের মুখের দিকে, তারপর হাতের দিকে। অবশেষে হৃদের হাতটা ধরে উঠে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তেই কিছু একটা ঘটে যায়। হৃদের হাত ছুঁয়ে যেতেই মেহেরের শরীর কেঁপে ওঠে। সে দ্রুত হাত সরিয়ে নেয়। একটাও কথা না বলে হৃদের কাছ থেকে হেলমেট নিয়ে বাইক স্টার্ট করে চলে যায়। হৃদ পেছন থেকে ডাকে, মেহের শোনো। কিন্তু মেহের আর থামে না। রাত 12টা। রাজ আর বাকিরা সবাই এসে গেছে মেহেরিনদের বাসায়। খাওয়া দাওয়া শেষে পেট ভরে গল্প আর হাসির মাহফিল এখন ছাদে। ছাদের আলোয় জমে উঠেছে আড্ডা। মেহেরিন, রাজ, মেহবুবা, মাহির, লাবিব, লামিয়া আর চুমকি সবাই ছাদে। চুমকি আজ সকালেই এসেছে, আর যতদিন মেহেরিন থাকবে ও এখানেই থাকবে। সবার মধ্যমণি রাজ গল্প শুরু করে দিয়েছে। কখন কিভাবে মেহেরিনকে প্রথম দেখেছিল এবং কিভাবে কোথায় মেহেরিনকে সবকিছুর থেকে প্রোটেক্ট করেছে। একটু দেখার জন্য কত ছটফট করেছে, কতটা পাগলামি করেছে এইসব। চুমকি বলে, দুলাভাই, আপনি একটা জিনিস, কি ড্রামাটাই না করলেন বিয়েতে, একদম পুরাই ফিল্মি। রাজ মেহেরিনের দিকে তাকিয়ে হেসে বলে, আর কি মারটাই না খেলাম, সেটা তো বললা না। আমার মতো বিয়ে করতে এসে বইয়ের হাতে মার খাইছে কয়জন বলো? এই কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। মেহেরিন চোখ রাঙায় রাজকে। রাবি ভ্রু কুচকে বলে, এই লেদা বাচ্চা, তোমারও কি ভাবির মতো মারামারি করার অভ্যাস আছে নাকি? মেহবুবা রেগে বলে, এই বাদর, আপনার সমস্যা কি? আপনি সবসময় পা লাগিয়ে ঝগড়া করেন কেন আমার সঙ্গে? বাদর কোথাকার। লাবিব বলে, এই লেদা বাচ্চা, তুমি আমাকে আবার বাদর বললা? মাহির বলে, আবার শুরু হয়ে গেল টম অ্যান্ড জেরির কাহিনী। মেহবুবা বলে, হ্যাঁ বলবো, 101 বার বলবো। আমাকে যতবার লেদা বাচ্চা বলবেন আমিও ততবারই বলবো, বাদর বাদর বাদর। লাবিব মেহবুবার কানে কানে বলে, এখন যত ইচ্ছে ওড়ো শোনা, সময় মতো বোঝাবো তোমাকে। আমাকে বাদর বলা, তাই না? তখন হাড়ে হাড়ে বোঝাবো বাদর কত প্রকার ও কি কি। মেহবুবা লাবিবকে ধাক্কা দিয়ে বলে, আমিও দেখব কি কি করতে পারেন আপনি। এখন শুনুন তো, সবসময় বাদরের মতো ঘাড়ে উঠে পড়তে চায়, যত সব বাদরামো। লামিয়া কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এরা টম অ্যান্ড জেরির মতো সারাক্ষণ ঝগড়া করে কেন? চুমকি লামিয়াকে জড়িয়ে ধরে বলে, ঝগড়া না শোনা,
এটা হলো ভালোবাসা, বুঝলা? লামিয়া হেসে ফেলে, সাথে চুমকিও। মেহরিন ধমক দিয়ে বলে, তোরা থামবি এবার? রাজ বলে, এই বাদর, চুপ করে বস, আমার শালিকে এত জ্বালাবি না। রাজের কথায় মেহবুবা খুশি হলেও লাবিব মুখ ভুতা করে বলল, ব্রো। রাজ বলে, কি ব্রো? হ্যাঁ, সারাক্ষণ ওর পেছনে লেগে থাকিস কেন? লাবিব দাঁত বের করে বলে, আমার ভালো লাগে। মেহরিন মুখ ঝামটা দেয়। সবাই হাসে। রাজ নাটুকে ভঙ্গিমায় উঠে দাঁড়িয়ে বলে, বাচ্চারা তোমরা গিয়ে ঘুমাও, আমি আমার বউকে নিয়ে একটু চন্দ্রবিলাস করে আসি। সবাই হেসে ওঠে। মেহরিন মুখ ঝামটা দিয়ে বলে, এখন রাত কটা বাজে জানেন? আসছে চন্দ্রিমা বিলাস করতে। রাজ দুঃখী দুঃখী মুখ করে বলে, জানি তো, এমন রাতেই তো বিবাহিতরা। মেহরিন রাজের মুখ চেপে ধরে বলে, চুপ করুন অসভ্য লোক। সবার মুখে মিটিমিটি হাসি। মেহরিন বলে, তোমরা যাও, ঘুমাও। তারপর দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, আমি এই অসভ্য লোকটার সাথে গিয়ে চন্দ্রবিলাস করে আসি। সবাই জোরে হেসে ওঠে। সবাই একে একে নিচে নেমে যায়। মেহরিন রাজের মুখ থেকে হাত সরিয়ে নেয়। রাজ তার হাত ধরে আলতো করে চুমু খায়। তারপর নাটুকে ভঙ্গিমায় বলে, বউ, তুমি আমার সঙ্গে অনেক অন্যায় করছ। বিয়ে করেও আমাকে ভার্জিন রেখে দিলে। জাতি শুনলে আমায় মেনে নেবে? মেহরিন ঠোঁট কামড়ে হেসে বলে, না মানলে না মানুক, এখন চলুন। রাজ হেসে মেহরিনের পিছু পিছু যায়। দুজন রুমে ঢুকে পড়ে, কাপড় পাল্টে নেয়। মেহরিন পরে জিন্স আর টপস, রাজ পরে কালো শার্ট আর কালো প্যান্ট। দুজনই বেরিয়ে পড়ে বাইকে চড়ে। নীরব শহরে রাতের ঘুমন্ত বাতাসে একসাথে ডুবে যেতে। রাত গভীর। শহরের কোলাহল পেরিয়ে বহুদূরে এসে পৌঁছেছে রাজ আর মেহরিন। রাস্তাটা প্রায় ফাঁকা। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের বাগান যেন নিঃশব্দে গন্ধ ছড়িয়ে দিচ্ছে বাতাসে। রাজ বাইক থামালো রাস্তার ধারে একটা গাছের পাশে। রাজ আসছি বলে কোথাও একটা গেছে। মেহরিন নেমে বসে পড়ে রাস্তার পাশের ঘাসে। একটু এগিয়ে থাকা একটা বাগানবিলাস গাছ, পাশে চোখ চলে যায় তার। সেদিকে চেয়ে থাকে চুপচাপ। রাস্তা যেমন নির্জন, তেমনি রাতটাও। কিছুক্ষণ পর রাজ ফিরে আসে, হাতে একটা লাল জবা ফুল। মেহরিন কপাল কুঁচকে তাকায়, এই নির্জন রাস্তায় আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? রাজ হেসে বলে, বউ, একটু মূত্র বিসর্জন দিতে গিয়েছিলাম। মেহরিন ভ্রু কুঁচকে বলে, তা হাতে ফুল এলো কোত্থেকে? রাজ হেসে বলে, ফুলগুলো সুন্দর লাগছিল, ভাবলাম আমার নিজের সুন্দর ফুলটাকে আরেকটা ফুল দিই। এই বলে রাজ আলতো করে জবা ফুলটা মেহরিনের কানের পেছনে গুজে দেয়। মেহরিন চুপ। কেমন যেন একটা থমথমে ভালো লাগা ছড়িয়ে পড়ে তার হৃদয় জুড়ে। রাজ এরপর আরও একটা জবা ফুল তোলে। এবার গভীর চোখে মেহরিনের দিকে তাকিয়ে বলে, তোমার জন্য একটা কবিতা বলি? মেহরিন মাথা নাড়ে, ঠোঁটে হাসি, চোখে কৌতূহল। রাজ গলা পরিষ্কার করে বলতে শুরু করে, তুমি আমার বসন্ত। তুমি কি জানো, এই রাস্তার নীরবতা তোমার মতোই, নরম, গভীর, কিছুটা রহস্যে মোড়া। তোমার চোখের ভেতর আমি একটা ছোট্ট ফুলের বাগান দেখি, যেখানে প্রতিটা পাপড়ি আমার নামে জেগে থাকে প্রতিদিন। এই জবা ফুলটা শুধু ফুল নয়, এক একটা কথা, তুমি, আমার, ভালোবাসা। এই তিনটি শব্দের গন্ধ মেখে আছে তাতে। আমি পথ হারাই তোমার পাশে এসে। তুমি না থাকলে রাস্তা থাকে, কিন্তু গন্তব্য হারাই। তুমি আমার বসন্ত, যেখানে প্রতিদিন প্রেম ফোটে, নতুন কোনো রঙে। মেহরিন নিঃশব্দে তাকিয়ে থাকে রাজের দিকে। চোখের পাপড়ি একটু কেঁপে ওঠে। তার ঠোঁটের কোণে ধরা পড়ে আলতো একটা হাসি। সে আলতো করে জবা ফুলটা হাতে নেয়, দেখে, তারপর বলে, আমার পাগল প্রেমিক, আমার ভালোবাসা, আমার স্বামী, আমার কবি সাহেব। নীরব রাস্তায় একটা গাছের নিচে মেহরিন আর রাজ কিছুক্ষণ বসে থাকে। চাঁদের আলোয় মেহরিনের মুখটা যেন আরও কোমল, আরও স্বপ্নীল। রাজ আলতো গলায় বলে, বোঝান? মেহরিন সাড়া দেয় হুঁ বলে। রাজ মুচকি হেসে বলে, একটা গান শোনাও না। মেহরিন একটু অবাক হয়ে বলে, এই রাতের বেলা গান গাইতে বলছেন? রাজ তার হাত ধরে আলতো করে বলে, আরিও না প্লিজ। মেহরিন রাজের দিকে তাকায় আর নরম গলায় একটা মায়াবী গান গেয়ে ওঠে, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। রাজ মুগ্ধ হয়ে শোনে। গান শেষ হতেই রাজ মেহরিনকে জড়িয়ে ধরে, কিছু না বলে শুধু হাত ধরে রাখে। অনুভূতির ভাষা নেই, শুধু নীরবতা আর হৃদয় ছোঁয়া। অনেকটা সময় এভাবেই কেটে যায়। তারপর মেহরিন বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ একটু বিরক্তের সুরে বলে, গেলেই কি, আমার তো ঘুম ছাড়া আর কোনো কাজ নেই, তার থেকে এখানেই ঘুমিয়ে পড়ি। মেহরিন হেসে বলে, ঢং না করে চলুন। রাজ কেমন একটা ভান করে বলে, আমি ঢং করি? তারপর চোখ নাচিয়ে বলে, আমার জায়গায় থাকলে বুঝতা, সামনে বিরিয়ানি, কিন্তু আমি খেতে পারি না, কারণ আমার হাত বাঁধা। এই ফিলিংসটা যে কি শুধু বিরিয়ানি লাভাররাই জানে।
মেহেরিন হাসতে হাসতে রাজের বুকে ঢলে পড়ে। রাজ ঘাসের ওপর শুয়ে পড়ে মেহেরিনকে নিয়ে। সে বলে, বউ, আমি আর কতদিন ভার্জিন থাকব? মেহেরিন হেসে বলে, সবাই তো বিয়ের পর ভার্জিনিটি হারায়, আপনার ভাগ্য ভালো, আপনি এখনও সলিড আছেন। দেখেছেন আমি কত ভালো বউ? রাজ বলে, বউ। মেহেরিন দাঁড়িয়ে পড়ে, রাজের হাত ধরে টেনে বলে, চলুন এবার যাওয়া যাক। রাজ বাইকে বসে স্টার্ট দিতে যাবে, ঠিক তখনই 3টা বাইকে করে 9 জন ছেলে এসে হাজির হয়। চেহারা দেখে বোঝাই যায় গাঁজা খেয়ে সারাদিন টাল হয়ে থাকে। দেখতে কেমন একটা গলাকাটা ভ্রু কাটা, লুক লাইক এ ভিলেন। মেহেরিন রাজের দিকে তাকায়, রাজও তার চোখে চোখ রাখে। মেহেরিন হেসে বলে, মনে হচ্ছে আমাদের প্রেমটা কারো সহ্য হলো না কবি সাহেব। রাজ মুচকি হেসে বলে, চলো তবে ওদেরকে একটু শেখাই, প্রেমে বাধা দেওয়া ঘোর অন্যায়, এর জন্য একটু শাস্তি দেওয়াই যাক, যাতে অন্য কারো প্রেমে বাগড়া না দেয়। দুজনই বাইক থেকে নেমে পড়ে, 2 হাত ভাঁজ করে বাইকে হেলান দিয়ে। ঠোঁটে সেই চেনা সাহসী হাসি। রাত তখন গভীর, কিন্তু প্রেম আর সাহস দুটোই জেগে আছে। মেহেরিন ভালো করে তাকায় ওদের দিকে, চেহারা চলনে বলনে বোঝাই যাচ্ছিল গাজার খপ্পরে পড়ে বেহাল দশা। চোখে রাগ, মুখে বাঁকা হাসি। একজন চিৎকার করে বলে, এই রোমিও জুলিয়েট, প্রেম করছো এখানে দাঁড়াই? বাইক 3টা মেহেরিন আর রাজের পাশে গোল গোল করে ঘুরতে থাকে। রাজ ঠান্ডা গলায় বলে, কি সমস্যা ভাই তোমাদের? প্রেমে বাধা দেওয়ার কারণ কি? নাকি নিজেরা প্রেম করতে পারো না তাই আমাদের প্রেম দেখে জ্বলে যাচ্ছে? এমন সময় হঠাৎ একটা ছেলে কোমর থেকে ছোট্ট একটা ছুরি বের করে ছুঁড়ে মারে মেহেরিনের দিকে, কিন্তু মেহেরিন ক্ষিপ্ত হাতে ছুরিটা ধরে ফেলে। ঠোঁটে এক চিলতে হাসি এনে বলে, নিশানা একদম বাজে। দাঁড়ান, আমি দেখাচ্ছি নিশানা কাকে বলে। এই বলেই সে ছুরিটা গুছিয়ে মারে, ঠিক সেই ছেলেটার বুক বরাবর। ছেলেটা বাইক থেকে পড়ে যায়। রাজ চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আরে বাস, আরিও না, তোমার নিশানাও তো ঝাক্কাস। মেহেরিন হেসে চোখ টিপ দেয় রাজকে। ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে, বাকিরা নামতে থাকে। একজন গালাগালি শুরু করে দিয়েছে রাজকে উদ্দেশ্য করে, আর ছেলেগুলো তেড়ে যাচ্ছে মেহেরিনের দিকে, কিন্তু মেহেরিনের তাতে কোনো ভ্রুক্ষেপ দেখা গেল না। সে আরামসে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হচ্ছে না। রাজ হাত গুটাতে গুটাতে বলে, ওর দিকে গেলে হাত পা ভেঙে যাবে, তার থেকে ভালো আমার দিকে। এই বাপ বিনা টিকিটে ওপরে পাঠানোর ব্যবস্থা করবে। বিশ্বাস কর, কোনো টাকা লাগবে না, টিকিটও লাগবে না, সোজা জাহান্নামের দরজায় পাঠিয়ে দেব। ছেলেরা খেপে গিয়ে রাজের দিকে ধেয়ে আসে। রাজ এক হাতে সমানে ছেলেটাকে ঘুষি দেয়, আরেকজনকে লাথি মেরে দূরে ফেলে দেয়। মুহূর্তেই হুলুস্থুলুস মারামারি শুরু হয়ে যায়। মেহেরিন কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চিৎকার করে ওঠে, ছি, আপনি একজন গ্যাংস্টার হয়ে এদের সাথে এইভাবে মারামারি করছেন কেন? আমার সম্মান আপনি এইভাবে রাস্তার মাটিতে গড়াগড়ি খাওয়াচ্ছেন, ছি। রাজ থমকে যায়। এই ফাঁকে মেহেরিন এগিয়ে যায়, এক ছেলের হাত থেকে ছুরি নিয়ে নেয়, তারপর চারদিকে ঘুরে ঘুরে উড়াধুরা কোপাকুপি শুরু করে দেয়। এমনভাবে হামলা করে কেউ কল্পনাও করতে পারেনি। ফলাফল, মিনিট 5 ভেতর বেশিরভাগ ছেলেই হাত পা কাটা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সাথে রাজকেও এক ধাক্কা দেয়। রাজ গাত থেকে ধুলো ঝেড়ে বলে, বাবা, আমার বউ আমাকে মাটিতে ফেলে দিল, আমি তো দাঁড়িয়েছিলাম, আমাকে ধাক্কা দিলে তুমি, নট ফেয়ার বউ। মেহেরিন হাসতে হাসতে বলে, আমাকে হালকাভাবে নিচ্ছেন কবি সাহেব, ভুলে যাবেন না আমি একজন গ্যাংস্টারের লাভলি ওয়াইফ, সো বি কেয়ারফুল, আমার সাথে নো পাঙ্গা, তাহলে করে দিব আপনাকে ঝাঙ্গা ঝাঙ্গা। এরপর মেহেরিন একটু ঝুঁকে ছেলেদের দিকে তাকায়, ঠোঁটে এক চিলতে বিষাক্ত হাসি। আমার প্রেমে ব্যাঘাত ঘটাতে আসলে শুধু হাত পা না, মেন পার্ট পর্যন্ত কাটা যেতে পারে, সো মাইন্ড ইট। রাজ পাশে দাঁড়িয়ে হেসে ফেলে, ছি বউ, তুমি অন্যের জিনিসে নজর দিচ্ছ কেন? তোমার নিজের জিনিসটাই তো রয়েছে। মেহেরিন বলে, নষ্ট পুরুষ। দুজনে ঘুরে পেছনের দিকে হাঁটা দিচ্ছে। ঠিক তখনই হঠাৎ একটা আহত ছেলে উঠে দাঁড়িয়ে এসে মেহেরিনের গলায় ছুরি ধরে চিৎকার করে ওঠে, শালি, তোর অনেক তেজ তাই না? মাইয়া হইয়া বেটাগো মতো মারামারি করস, একটা টান দিমু সব তেজ বের হইয়া যাবে। রাজ ঘাবড়ে যায়, মেহেরিনের চোখের দিকে তাকায়। মেহেরিন চোখ টিপ দেয়। রাজ মেহেরিনের ইশারা বুঝে ধীরে ধীরে সরে যায়। মুহূর্তেই ডান পা তুলে এমন এক লাথি ছুঁড়ে মারে ছেলেটার স্পেশাল জায়গায়, সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে। মেহেরিন মাটিতে পড়া ছুরিটা তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেটার হাতের তালুতে গভীরভাবে গেঁথে দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মেহেরিন চুল ঠিক করে রাজের কাছে আসে, একটা হালকা সফট কিস দেয় গালে, তারপর বলে, চিল, এত ভয় পাওয়ার কি আছে? রাজ হাসে, তুমি তো রীতিমতো রণক্ষেত্রের রানী। তারপর ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, ভাই সাহেবেরা, নেক্সট টাইম দেখে আসবেন, আমার বউ মারামারিতে এতটা এক্সপার্ট, আমাকেও ছাড় দেয়নি। আমার বিয়ের দিনেও আমার দাঁতের জায়গা নড়িয়ে দিয়েছিল। সেখানে তোরা কোন বাল যে তোদের ছেড়ে দেবে? সবাই স্তব্ধ,
কেউ আর কথা বলার সাহস পায় না। মেহরিন বাইকের দিকে হেঁটে যায়। ওঠার আগে ঘুরে দাঁড়িয়ে বলে, যারা তোদের পাঠিয়েছে তাদের গিয়ে বলিস, ওদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি মুখোমুখি হব। সেই দিন আর হার জিনিসটা থাকবে না ওদের। এই বলে সে রাজের পেছনে বসে পড়ে। রাজ বাইক স্টার্ট দেয়, আর দুজনে বাতাস কেটে উড়ে যায় রাতের শহরের বুক চিরে। হালকা ঠান্ডা হাওয়া বইছে। বাইকের পেছনে বসে মেহরিন রাজের পিঠে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে দেয়। এই রাতের নির্জনতা আর রাজের গলার সুর তাকে নিরাপত্তা আর ভালোবাসায় ভরিয়ে দেয়। বাসায় ফিরে মেহরিন ফ্রেশ হয়ে আসে। মেহরিন বিছানা বিছাচ্ছে। রাজ শুধু ট্রাউজার পরে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরিন আর চোখে কয়েকবার দেখে রাজের হাবভাব। রাজকে ওইভাবে দেখে চট করে চোখ ঘুরিয়ে নেয়, কিন্তু বারবার রাজের দিকে তাকিয়ে ফেলে। রাজ তা বুঝে ফেলে হাসি চেপে বলে, আমি বুঝি না বউ, আমি গোসল করে আসলে এভাবে চোরের মতো চেয়ে থাকো কেন? বউ হয়ে জামাইকে এভাবে চুরি করে দেখা কি ঠিক? সামনাসামনি দেখতে পারো না নাকি? আমি তো তোমারই বউ, সঙ্গে দেখার কোনো সমস্যা নেই। মেহরিন বালিশ ছুঁড়ে মারে। আপনার কি একটুও লজ্জা নেই? এভাবে খালি গায়ে থাকেন কেন? রাজ মুচকি হেসে বলে, বউয়ের সামনে লজ্জা পায় কাপুরুষেরা। কতবার বলবো তোমাকে বউ, আমি কাপুরুষ নই। তারপর মেহরিনের হাতটা নিয়ে জিম করা বডির সিক্স প্যাকে হাত রাখে আর বলে, এই বডি শডি বানিয়ে কী লাভ হলো? বউ যদি ভালো করে না দেখে, যদি একটুখানি ছুঁয়ে না দেয়? মেহরিন হাত সরিয়ে নেয়। নষ্ট পুরুষ। রাজ আবার বলে, শুধু নষ্ট পুরুষ না, তুমি জানো আমি তোমাকে কেমন চোখে দেখি? কেমন চোখে? রাজ ধীরে ধীরে বলে, নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে। মন আমার কি চায় বোঝাই কেমনে। এইটুকু বলেই ঠোঁট কামড়ে হাসে রাজ। মেহরিন হঠাৎ রেগে গিয়ে বলে, এবার একদম ঘর থেকে বের করে দিব বলে দিলাম। রাজ নাটকীয় ভঙ্গিতে কাজ ঝাঁকিয়ে বলে, ওই কাজটাই করতে পারো তুমি, ঘর থেকে বের করে দেওয়া আর মারামারি। বউ হয় নরম লাজুক, আর আমারে আল্লাহ একটা বউ দিছে, আদর তো করে না, করতেও দেয় না। মেহরিন দাঁড়িয়ে পড়ে, আমি মারি তাই তো? রাজ হাত তুলে পাশ কাটিয়ে সরে গিয়ে মেহরিনের গালে টুপ করে চুমু খায়। মেহরিন স্তব্ধ। এটা কি করলেন? রাজ হাত ধরে ঘুরিয়ে বলে, আরেকটা করব? আরও কয়েকটা নরম চুমু দেয় তার গালে। রাজ হেসে কোলে তুলে নেয়। মেহরিন হেসে ফেলে, জড়িয়ে ধরে। রাজ তাকে বিছানায় শুইয়ে দেয়, নিজেও পাশে এসে শয়। মেহরিন মাথা রাখে রাজের বুকে। রাজ চুলে হাত বুলিয়ে বলে, বউ, কাল সকালে আমরা সাজেক যাব। প্লিজ, আমি আর পারছি না। এভাবে বেশি দিন চললে আমার জীবন যৌবন সব ফুস হয়ে যাবে। মেহরিন ওকে জড়িয়ে ধরে, গালে একটা চুমু দিয়ে বলে, চুপ করুন নষ্ট পুরুষ। রাজ হেসে ফেলে। তার বুকের ভেতরটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়, ভালোবাসায়, তৃষ্ণায় আর আবেগে। এই মেয়েটার রাগ, ভালোবাসা আর চুমুর ভেতরেই রাজ বারবার হারিয়ে যায়। সাজেক হবে তাদের ভালোবাসার নতুন অধ্যায়। সিঙ্গাপুরের সকালটা আজ ঝলমলে। 7টা বাজে। রাস্তাগুলো ফাঁকা ফাঁকা। হালকা হাওয়া আর সূর্যের কোমল আলোয় হাঁটতে বেরিয়েছে মেহের আর জেরি। তবে আজকের সকালটা মেহেরের ভেতরটা একেবারেই ভারী। হৃদের মুখটা কিছুতেই সরাতে পারছে না মাথা থেকে। চোখ বন্ধ করলেই সেই চাহনি, সেই গম্ভীর গলা তার কানে বাজে। সে বিরক্ত, নিজেকেই প্রশ্ন করছে বারবার, এত ছেলেকে তো দেখেছিস, কথা বলেছিস, কারো বেলায় তো এমন কিছু হয়নি, হৃদের বেলায় কেন? পাশে হাঁটতে হাঁটতে জেরি হঠাৎ হেসে ফেলে। মিহির দাঁড়িয়ে রেগে যায়, কোমরে হাত দিয়ে বলে, তুই শাকচুনির মতো হাসছিস কেন? আমি মরছি আর তুই মজা নিচ্ছিস। জেরি দুষ্টুমির হাসি নিয়ে বলে, আই থিঙ্ক ইউ আর লাভ ইন উইথ হিম, লুক লাইক এ পারফেক্ট কেস অফ লাভ এট ফার্স্ট সাইট বেবি। মেহের চোখ ঘুরিয়ে বলে, না রে, তেমন কিছুই না, হয়তো ও খুব সুন্দর করে কথা বলে তাই, আর ওর মনটাও তো ভালো, তাই হয়তো এই কারণেই। একটু থেমে হঠাৎ তার চোখ চিকচিক করে ওঠে, বিশেষ করে যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে, কিন্তু সেই মানুষ কাউকে ভালোবাসে বলে তাকে ছেড়ে চলে আসে, তার ভালোবাসাকে সম্মান করে। এটা তো অবশ্যই ভালো মনের মানুষের কাজ, তাই না? কয়জন পারে এমন করতে? জেরে একটু চুপ করে মাথা নাড়ে, কিন্তু দেখ, যতই না বলিস, বারবার তার কথাই বলছিস, এটাতে কি বোঝা যায়? মেহের কাতর কণ্ঠে বলে, জেরি। তারপর হেসে ফেলে, ধর যদি সত্যি ভালোবেসে ফেলিস, তখন কি করবি? মেহের মুচকি হেসে বলে, তাহলে তো ওকে তোর ব্রাদার ইন ল বানিয়ে ফেলবো, ওকে? জেরি বলে, ঠিক আছে, আমিও রাজি। ছেলেটাকে এখনো দেখিনি, কিন্তু তোর পছন্দের উপর বিশ্বাস আছে আমার। যাকে তাকে তোর পছন্দ হবে না? মেহের হেসে ফেলে আবার। ওরা আবারও হেঁটে যেতে থাকে। কথা বলতে বলতে দুজন হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় মেহের। কোন কানারে? মেহের বলে ওঠে। সে মাথা তোলে, দেখতে পায় তার সামনে একখানা হাত বাড়ানো। চোখ তুলে দেখে হৃদ। আপনি?
মেহের অবিশ্বাসের স্বরে বলে। হৃদ নরম গলায় বলে, আগে ওঠো। মেহের উঠে দাঁড়ায়। আচ্ছা, আপনার কি আমাকে দেখলেই ধাক্কা মারতে মন চায়? হৃদ হেসে বলে, আমি ইচ্ছে করে দেইনি, তবু কেন জানি তোমার সাথেই বারবার এমন হয়। মেহের মুখ টিপে হাসে। তাহলে ঠিক আছে, আর কারোর সাথে ধাক্কা খাবেন না, শুধু আমার সাথেই খান। হৃদ একটু চমকে তাকায়, তারপর হেসে ফেলে। কি ধাক্কা? ওদের কথার মাঝখানে তখন হতবাক হয়ে দাঁড়িয়ে থাকা জেরির দিকে ইশারা করে মেহের বলে, মিট মাই বেস্ট ফ্রেন্ড জেরি। হৃদ হাত বাড়িয়ে বলে, হাই জেরি, আই এম হৃদ। জেরি হেসে বলে, ও আই সি, বাই দ্য ওয়ে আই এম জেরি। সকালটা যেন জাদুময় ভাবেই এগিয়ে চলছে। জেরির সাথে হালকা দুষ্টুমি আর হৃদের হঠাৎ দেখা। মেহের বুঝে উঠতে পারছে না তার মনটা আসলে কোন দিকে দৌড়াচ্ছে। এই সময় হৃদের পাশে তাকিয়ে বলে, ও আমার কাজিন তুষার। তুষার হাসি মুখে এসে দাঁড়ায়। মেহের আর জেরি হাত বাড়িয়ে পরিচিত হয়। তুষার চোখ টিপে মজা করে বলে, যাক বাবা, আজ তাহলে ঝগড়া হবে না। এই কথা শুনে সবাই হেসে ওঠে। জেরি বলে, চলো সবাই কোথাও বসি না হয়। সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যায় একটা খোলা মাঠে। ঘাসে বসে। চারপাশে সূর্যের আলো। হালকা দুলুনিতে মেহেরের ঝুটির চুল উঠছে। সে পরেছে একটা নীল টি শার্ট আর হালকা রঙের প্যান্ট। হৃদ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে। মনের মধ্যে যেন নীরব সুর বাজে। এত সাধারণ পোশাকেও কেউ এত সুন্দর হতে পারে, নাকি আমার কাছে এমন লাগছে? আর মেহেরও অজান্তেই বারবার চোখ ফেলে হৃদের দিকে। দুজনের চোখাচোখি হয়। দুজনে আবারও তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। হৃদ হঠাৎ বলে, তোমার বোন তো অনেক সুন্দর গান গাইতে পারে, তুমি কি গান গাইতে পারো? জেরি সঙ্গে সঙ্গে বলে ওঠে, হ্যাঁ ব্রো, একদম ওয়াও, বাংলা গান তো ওর স্পেশালিটি। মেহের লজ্জা পায়, কিন্তু সেই মুহূর্তে তার চোখ হৃদের চোখে আটকে যায়। হৃদ তার দিকে তাকিয়ে বলে, একটা হোক না প্লিজ। মেহের প্রথমে না করে, কিন্তু চারপাশের থেকে সবাই অনুরোধ করতে থাকে। শেষে সে রাজি হয়। সে ধীরে ধীরে একটা মিষ্টি বাংলা গান শুরু করে। তার গলায় এক ধরনের কোমলতা আর এক অজানা গভীরতা। হৃদ তাকিয়ে থাকে তার দিকে, যেন গানের প্রতিটি শব্দ তার হৃদয়ের ভেতর ধাক্কা দিচ্ছে। গান শেষ হলে চারপাশে মুহূর্তেই নীরবতা। তারপর তুষার বলে ওঠে, আরে বা, তোমার গালির মতো গানটাও তো একদম ওয়াও। মেহের লাজুক হেসে ফেলে। হৃদ তখন বলে, একদম সত্যি বলছি, অসাধারণ ছিল, তোমার মতোই সুন্দর। তো তোমাদের দুজনের তো অনেক মিল, শুধু চেহারায় নয়, সব কিছুতেই মিল। এই কথা শুনে মেহেরের কেন জানি খারাপ লাগে, কারণ মেহেরের সব কিছুতে হৃদ মেহেরিনকে খোঁজে বা মেহেরিনের সাথে তুলনা করে। পাশে বসে থাকা জেরি মেহেরের কানে কানে বলে, তুই এই গানের মধ্যে তোর সব ফিলিংস বলে দিলি বেবি, আমি কিন্তু বুঝে গেছি। মেহের জেরির দিকে কটমট করে তাকায়। চুপ কর। জেরি হেসে ফেলে। মেহেরের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। কোনো কারণ ছাড়াই অকারণে মন খারাপ হয়ে গেল। হৃদ শুধু মেহুর নাম নিচ্ছে। কই, মেহেরের নাম তো নিচ্ছে না। হৃদকে তো ভালো করে চেনেই না, মাত্র কিছুদিনের পরিচয়, বন্ধুত্বও হয়নি। তবুও বুকের ভেতরটা কেমন যেন টনটন করছে। মেহের নিজেই বুঝে উঠতে পারছে না এই কিসের অভিমান, কেন এই খারাপ লাগা। আচ্ছা তাহলে আমি যাই, বলেই মেহের হাসে। তুষার বলল, এখনই চলে যাবে? আর একটু বসো না। মেহের হালকা হাসি দিয়ে বলল, আজ অফিসে অনেক কাজ, কাল বাংলাদেশে যাচ্ছি, সব কাজ গুছিয়ে না গেলে পাপার একা একা সব কিছু সামলাতে প্রবলেম হয়ে যাবে। হৃদ একটু অবাক হয়ে বলল, পাপা মানে? ফিরোজ আঙ্কেল, উনি তো এখানে থাকেন না, আর উনি তো বিজনেসও করেন না, জব করেন, তাই না? মেহের হেসে বলে, হ্যাঁ, বাবা জব করে আর পাপা বিজনেসম্যান। পাপা আর বাবা দুজনে আলাদা, বুঝলেন? হৃদ ভ্রু কুচকে বলল, মানে? মেহের বলে, অন্য কোনো দিন বলবো। পাশ থেকে জেরির ফোন আসে। ওকে তখনই বের হতে হবে। গাড়িও আনেনি, তাই হৃদ তুষারকে বলে ওকে এগিয়ে দিতে। জেরি তুষারের সাথে চলে যায়। এবার শুধু মেহের আর হৃদ। দুজনের মধ্যে একটা নীরব, রীতিমতো ঝড় বইছে ওদের ভেতরে, একটা অদৃশ্য টান। মেহের এগিয়ে গেছে, পেছনে হৃদ। মেহের ভাবছে, আমি কি বেশি ভেবে ফেলেছি? হৃদ তো মেহেরিনকে চেনে। আমি আর মেহু যেহেতু যমজ বোন, তাই হয়তো আমাদের কতটা মিল আছে সেটাই দেখার জন্য বলে। অন্যদিকে হৃদের মনে অস্থিরতা। মেহেরিনের জন্য ভালো লাগাটা ছিল একরকম, কিন্তু এই মেহের, তার চোখ আর কথা বলা, তার চুপচাপ হাঁটা আমার হৃদয়টাকে এমন নেড়ে দিচ্ছে কেন? আমি কি মেহেরিনের ছায় মেহেরকে খুঁজে নিচ্ছি? কেন বারবার ওর ওই নীল চোখে হারিয়ে যেতে ইচ্ছে করছে আমার? কেন হচ্ছে এমন আমার সাথে? কেন ওর কাছে থাকলে, পাশে থাকলে ভালো লাগছে? ওদের কেউ কিচ্ছু বলল না, তবুও দুজনের মাঝে একটা অনুভব ছড়িয়ে আছে। হঠাৎ হৃদ মেহেরকে ডাকে, মেহের। মেহের পেছনে ঘোরে না, কিন্তু থেমে যায়। হৃদ এগিয়ে আসে, মেহেরের সামনে দাঁড়িয়ে বলে, আমরা কি বন্ধু হতে পারি?
মেহের একটু অপ্রস্তুত হয়, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আপনি যদি মেহুর বন্ধু হতে পারেন তাহলে আমারও হতে পারবেন। হ্যাঁ, অবশ্যই হতে পারবেন। সে হাত বাড়িয়ে দেয়। হৃদ ঠোঁট কামড়ে হেসে ফেলে। মেহেরও হেসে ফেলে। ঠিক সেই সময় একটা দামি গাড়ি গর্জন তুলে ওদের পাশে আসে। গাড়ি চালানোর ভাব দেখে বোঝাই যাচ্ছে ড্রিঙ্ক করে ড্রাইভ করছে। এরা হচ্ছে বড়লোক বাপের বিগড়ে যাওয়া সন্তান। গাড়িটা মেহেরের খুব গাছ ঘেঁষে চলে যায়। হঠাৎ হৃদ এক টানে মেহেরকে নিজের দিকে টেনে নেয়। মেহের গিয়ে পড়ে যায় হৃদের বুকে। হৃদের পারফিউম আর ঘামের গন্ধে মিশে থাকা ঝাঁঝালো গন্ধ আর শরীরের উষ্ণতা যেন মেহেরের সমস্ত স্নায়ু শিথিল করে দেয়। তার হৃদস্পন্দন বেড়ে যায়, ওর দেহ কাঁপতে থাকে। আর সেই কাঁপুনির মাঝে সে অনুভব করে হৃদের বুকেও জোরে জোরে ধুকপুক করছে। মেহের কান পাতে হৃদের বুকে, পরিষ্কার শুনতে পাচ্ছে সেই স্পন্দন। সে মাথা তোলে। হৃদের চোখ লাল, নাকের পাটা ফুলে উঠেছে রাগে, আর ঘন ঘন শ্বাস ছাড়ে, ঠোঁট নড়ছে। হৃদ দাঁতে দাঁত চেপে গাড়িটির দিকে তাকিয়ে চিৎকার করে গালি দিয়ে ওঠে। কিন্তু মেহের কিছুই শুনতে পাচ্ছে না। সে শুধু দেখতে পাচ্ছে হৃদ কিছু বলছে, যার জন্য হৃদের ঠোঁট দুটো নড়ছে। মেহের এক ধ্যানে তাকিয়ে থেকে পর্যবেক্ষণ করতে থাকে খুব কাছ থেকে হৃদকে। তাদের চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মেহেরের মনে হচ্ছে আশেপাশে কেউ নেই। মেহেরের চোখে শুধু হৃদ। এ যেন কোনো সিনেমার দৃশ্য। পাশে কোথাও থেকে যেন বাজছে কোনো এক স্লো রোম্যান্টিক গান। মেহের মনে মনে বলে ওঠে, হায় আল্লাহ, আমি কি কোনো স্বপ্নে এসে পড়লাম? ঠিক তখনই হৃদ মেহেরের একদম কাছে এসে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মেহের প্রথমে চমকে উঠলেও পরক্ষণে চোখ বন্ধ করে নেয়। দুজনেই ডুবে যায় সেই আবেগী মুহূর্তে। তাদের ঠোঁট এক হয়ে যায় ভালোবাসা নামক এক বন্য আবেগে। হৃদ মেহেরের কপাল, নাক, গাল সব জায়গায় চুমু খেতে থাকে। মেহের শিহরিত হয়, কিছু বলার শক্তিও হারিয়ে ফেলে। ঠিক তখনই শরীরে একটা ঝাঁকুনি অনুভব করে মেহের। ভালো করে তাকিয়ে দেখে হৃদ তার বাহু ধরে ঝাঁকিয়ে বলছে, ঠিক আছে তুমি? এই মেহের, কথা শুনতে পাচ্ছ? মেহের বুঝে যায় এতক্ষণ সে জেগে থেকেও জাগরণের স্বপ্ন দেখছিল। হৃদের দিকে তাকিয়ে ভাবে, ও নো, এতক্ষণ আমি কি ভাবছিলাম? ছি, ভাগ্য ভালো উল্টাপাল্টা কিছু বলিনি বা করিনি, না হলে আমার মানসম্মান তো রাস্তায় গড়াগড়ি খেতে খেতে ইঁদুরের গর্তে চলে যেত। আমি আমি তো পাগল হয়ে যাচ্ছি। কেউ জেগে জেগে এমন স্বপ্ন দেখে নাকি? ছি, আই হেট মাই মাইন্ড। আমার মাইন্ড কবে থেকে এত খারাপ হয়ে গেল? মনকে গালি দিতে দিতে হৃদের দিকে ফিরে কেবল একটা ক্যাবলা হাসি দিয়ে বলল, সরি, আমি আসলে আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। বলেই দৌড়ে সেখান থেকে চলে যায়। কিছুটা এগোতেই হৃদ ডাকে, এই মেহের, কি হলো? তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। মেহের আবার এগিয়ে এসে হৃদের সামনে দাঁড়ায়। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, আপনার ফোনটা দিন। হৃদ একটু অবাক হয়ে তাকিয়ে নিজের ফোনটা বের করে দেয়। মেহের নিজের নাম্বার টাইপ করে দেয় আর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় 2বার হোঁচট খায়। সেটা দেখে হৃদ বলে, মেহের, আস্তে। মেহের পেছনে ফিরে আবার একটা দাঁত বের করে হাসি দিয়ে বলে, আমি পড়িনি তো, দেখলাম আপনি দেখছিলেন কিনা। বলেই কোনো রকমে পালায়। হৃদের চোখের আড়ালে গিয়ে বুক চাপড়ে শ্বাস নেয় মেহের। আল্লাহ গো, আর একটু হলেই আমার হার্ট বেরিয়ে যেত। কি সাংঘাতিক ব্যাপার! এগুলো কি হচ্ছে আমার সাথে? মাবুদ, আমাকে বাঁচাও। এইসব ভাবতে ভাবতেই সামনে তাকিয়ে দেখে হৃদ আসছে। গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, চোখে সানগ্লাস। মেহের চোখ কষলে তাকায়। দেখে হৃদ হাসছে। বামে তাকিয়ে দেখে হৃদ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে হাসছে। ডানে তাকিয়ে দেখে হৃদ সাদা টি শার্ট আর ট্রাউজার পরে 2 হাত বুকের ওপর জড়িয়ে দাঁড়িয়ে আছে। চারপাশে হৃদকে দেখে কান্না কান্না মুখ করে বলে মেহের, ও আল্লাহ, আমার সাথে কি হচ্ছে? এতগুলো হৃদ কোথায় থেকে এলো? বলেই মুখ ঢেকে ফেলে। তারপর আঙুল ফাঁক করে দেখে হৃদ আছে কিনা। যখন দেখে নেই, তখন এক দৌড়ে বাসায় চলে আসে। বাড়ির গেটে ঢুকতেই দারোয়ান গুড মর্নিং বলে মেহেরকে। মেহেরও গুড মর্নিং বলে তাকায় আর দেখে গেটের পাশে হৃদ দাঁড়িয়ে আছে। চোখ কষলে তাকায়, আবার দেখে দারোয়ান। নিজের মাথায় গাঁটটা মেরে মেহের বাড়িতে ঢুকে পড়ে। তারপর রুমে ঢুকে ফ্রেশ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাতে থাকে হেয়ার ড্রায়ার দিয়ে। হঠাৎ আয়নায় তাকিয়ে দেখে পেছনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। তাকিয়ে হাসছে। মেহের চোখ বন্ধ করে ফেলে, আবার চোখ পিটপিট করে তাকায়, কিন্তু কিছুই নেই। মেহের ধপ করে বসে পড়ে বিছানায়। নিজের চুল চেপে ধরে বলে, মেহের স্টপ, প্লিজ স্টপ, তা না হলে আমি সত্যি পাগল হয়ে যাব। মেহের রেডি হয়ে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। হৃদ ফোন করেছিল। মেহের জানিয়েছে সন্ধ্যায় দেখা করবে। অন্যদিকে রাজ মেহেরিনের পেছন পেছন ঘুরছে, কারণ সে সব ম্যানেজ করে ফেলেছে। আজ রাতেই তারা সাজেক যাবে। মেহেরিনও রাজি ছিল, কিন্তু এখন বেঁকে বসেছে।
যাবে না, কিছুতেই যাবে না। রাজ বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেহেরিন গো ধরেছে। তার একটা মাত্র অভিযোগ, সে না বলার পরও রাজ ওকে জোর করে চুমু খেয়েছে, তাই এখন সে যাবে না। রাজ অনেকক্ষণ ধরে পেছন পেছন ঘুরে বোঝানোর চেষ্টা করছিল। শেষমেশ রাগে অভিমানে ঝাঁঝালো গলায় বেরিয়ে গেল। ঝাঁঝালো গলায় বলে উঠল, বালের লাইফ, বালের গ্যাংস্টার আমি। আমার বউরে সামান্য একটা চুমু খাইছি, এই জিনিসটা নিয়েও এমন করতেছে যেন নিজের বউকে না অন্যের বউকে গিয়ে চুমু খাইছি। সেই অপরাধে হানিমুনে যাবে না। কেন ভাই, চুমু খাওয়ার শতভাগ অধিকার আছে আমার। আমি 3 কবুল বলে বিয়ে করেছি, আর একটা চুমু খেতে পারবো না? এটা কোন বালের নিয়ম? আবার কিছু বলাও যায় না তোমাকে, কথায় কথায় মেরে দাও। তোমার মতো একটা বউ আমার শত্রুরও না হোক। আমি একা কেন জ্বলবো, ওরাও জ্বলুক। তোমার জ্বালাতনে আমার জীবন যৌবন শুকায় কিসমিস হইয়া যাইতাছে। এই বলেই দরজায় এক ধাক্কা মেরে চলে গেল। রাজ বেরিয়ে যেতেই মেহেরিন ফোঁস করে একটা হাসি দিল। তারপর বিছানার উপর গড়াগড়ি খেতে লাগলো হাসতে হাসতে। এই সবটাই সে করছে রাজকে জ্বালানোর জন্য। আর ঠিক তখনই দরজায় টুক করে ঠকঠক শব্দ হয়। রুমে ঢুকে চুমকি, লামিয়া আর মেহেবুবা। মেহেরিনকে বিছানায় গড়াগড়ি খেতে দেখে চুমকি বলে, এই কি হয়েছে সোনা, তুই জামাই ছাড়া একা একা গড়াগড়ি খাচ্ছিস কেন? লামিয়া বলে, কেন আপু, জামাই নিয়ে গড়াগড়ি খেতে হয় বুঝি? মেহেবুবা গিয়ে মেহেরিনের পাশে বসে। চুমকি লামিয়ার থুতনি ধরে বলে, ওরে আমার ছোট বাবুলে, তুমি জানো না বিবাহিতরা জামাই ছাড়া গড়াগড়ি খায় না? একা একা গড়াগড়ি খাইলে আমরা কি খালামণি ফুপু হতে পারবো নাকি? লামিয়া সিরিয়াস মুখে মাথা নাড়ে। হ্যাঁ, কথাটা কিন্তু ভুল না। মেহেরিন বালিশ ছুঁড়ে দিল চুমকির দিকে। চুমকি সেটা ক্যাচ করে নিয়ে বলল, দেখেছ, আমি বলি পয়েন্টে পয়েন্টে, আর লাগে জয়েন্টে জয়েন্টে। মেহেরিন মুখ ছোট করে বলল, চুপ কর শয়তান বেটি। সবাই আবার হেসে ওঠে। চুমকির ফোনে কল আসে। চুমকি ফোন স্ক্রিনে চোখ রাখতেই মুখে চাপা হাসি। মেহেরিন সেটা দেখে চট করে বলে, আরে বাবা, এতক্ষণ আমাকে বলছিলি, এখন শুরু হবে প্রেমলীলা। তারপর ঘাড় ঘুরিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলে, লামু, এবার দেখবে কত ঢং, কত পীড়িতের কথা বলবে, এখন শুধু দেখো। লামিয়া হেসে ফেলে। মেহেবুবা হেসে বলে, এই চুমকি আপু, তুই সারাক্ষণ এত কী কথা বলিস রে? আমি তো ক্লান্ত হয়ে যাই শুনতে শুনতে। চুমকি গম্ভীর মুখে বলে, তোমাদের পরে দেখছি, আগে আমার শান্ত বাবাজিকে দেখে আসি। এই বলেই ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে যায়। গিয়ে কথা বলতে শুরু করে চুমকি। মেহেবুবা ঘাড় ঘুরিয়ে চেয়ে বলে, কিরে ভাই অমন রেগে মেগে চলে গেল কেন? কিছু করেছিস বুঝি? তোর হাহাহিহি দেখে বোঝাই যাচ্ছে কিছু একটা কাণ্ড করেছিস। মেহরিন বলে, কাছে আয় বলতেছি। তারপর একা একা সব বলে। সব শুনে তিনজনে হেসে কোটি কোটি। লামিয়া বলে, ভাবিমণি, তুমি আমার ভাইয়াকে পেন দিচ্ছ, এটা কিন্তু ঠিক না। মেহবুবা কপাল ঠুকে বলে, হাই রে বেচারা ভাইয়া। মেহরিন চোখ টিপে মুচকি হেসে বলে, ঠিকই করেছি, না হলে সারা দিন আমায় জ্বালাতো। সবাই আবার হেসে ওঠে। এইদিকে রাজ রেগে আছে। চুমকি প্রেমে ব্যস্ত, আর ওরা তিনজন একসাথে বসে দুষ্টুমিতে মেতেছে। ঘরটা যেন একরাশ প্রাণচঞ্চলতায় ভরে গেছে। বিকালটা যেন একটু বেশি শান্ত। মেহেরিন নিজের ব্যাগ গোছাচ্ছে। পাশে বসে আছে লামিয়া, চুমকি আর মেহেবুবা। তিনজনের হালকা পাতলা কথার মধ্যেই হঠাৎ করে ঘরে আসে লাবিব। ভাবি, ভাবি। দরজার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ডাকে সে। মেহেরিন কপাল কুঁচকে বলে, কিছু হয়েছে লাবিব? লাবিব একটু ইতস্তত করে মেহেবুবার দিকে তাকায়। মেহেবুবা মুখ ঝামটা দিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। আমার মাথাটা অনেক ব্যথা করছে, ভাবি কফি। মেহেরিন ঠোঁটে হালকা হাসি টেনে বলে, তুমি যাও, আমি পাঠাচ্ছি। লাবিব আচ্ছা বলে আরেকবার মেহেবুবার দিকে তাকিয়ে চলে যায়। মেহেরিন একটু চুপ থেকে বলে, মেহেবুবা যা তো, 1 কাপ কফি করে দিয়াই, চিনি একটু বেশি দিস। মেহেবুবা মুখ বাঁকিয়ে বলে, একটু করলার রস দিয়ে বানাবো নাকি তাই বল। মেহেরিন হেসে বলে, ওটা সময় হলে দিস, আপাতত চিনি দিয়ে দে। এতক্ষণ চুপ করে বসে থাকা লামিয়া এবার হেসে বলে, মেহেবুবা, তুমি না ভাবির থেকে মারামারি শিখে ফেলো, ফিউচারে কাজে দেবে নিশ্চিত। মেহেবুবা দুষ্টু হেসে লামিয়ার গাল টেনে বলে, ওরে আমার বুদ্ধিওয়ালি রে। লামিয়া এবার মেহেবুবার গাল টেনে বলে, ওরে আমার ছোট ভাবি রে। মেহেবুবা খানিকটা লজ্জা পেয়ে উঠে দাঁড়ায়। তারপর কিচেনে চলে যায়। কফির মগে সে একটুও চিনি দেয় না। ভেতরে ভেতরে শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, সারা দিন আমাকে লেদা বাচ্চা বলে ডাকা, এখন বোঝো কেমন লাগে বাচ্চামি করলে। ঠিক তখনই মালিহা মির্জা ঢোকে, চোখে মুখে সন্দেহ। কিরে, কার জন্য এই কফি? মেহবুবা হাসি মুখে বলে, ওই যে আমার বিআই সাহেবের জন্য। মালিহা মির্জা ভ্রু কুচকে বলেন, কোনোরকম বেয়াদবি করিস না কিন্তু মেহবুবা,
ওদের কাছে আমাদের সম্মানটা রাখিস। বেহুদা কোনো কিছু করিস না, ওরা আমাদের মেহমান। মেহবুবা বিরক্ত নিয়ে বলে, উফ মা, আমি কিছু করিনি, ঠিকঠাকই দিচ্ছি। এই বলেই সে কফির কাপ হাতে বেরিয়ে যায় লাবিবের জন্য বরাদ্দ করা ঘরে। কফি হাতে মেহবুবা এসে দাঁড়ায় লাবিবের রুমের সামনে। দরজায় একখানা টোকা দিয়ে বলে, আসবো? ভেতর থেকে লাবিবের চেনা কণ্ঠ, এসো এসো। তুমি আসার জন্য আবার অনুমতি নিতে হবে নাকি সোনা? মেহবুবা মুখ কুঁচকে বলে, ছি, কী সব বলছেন এসব? আপনার এই নাটক আর কথার ভাব দেখেই তো মাথা ধরে যাচ্ছে। এত বাজে না বকে কফিটা খান আর খেয়ে আমাকে উদ্ধার করুন। লাবিব একটু উদাস গলায় বলে, আমার এখন কফি খেতে ইচ্ছে করছে না। মেহবুবা মনে মনে খেপে যায়, খাবি না তো বানাতে বললি কেন রে শালা? তুই না খেলে আমার প্ল্যানটাই তো মাঠে মারা যাবে। এরপর গলা পরিষ্কার করে মিষ্টি গলায় বলে, খেয়ে নিন না, কত কষ্ট করে বানালাম, আমার কষ্টের কোনো দাম নেই বুঝি? লাবিব চোখ কুঁচকে মেহবুবার দিকে তাকায়, মনে মনে ভাবে, কি ব্যাপার, আজ এত মিষ্টি সংলাপ? নিশ্চিত কোনো ঘাপলা আছে, না হলে এই লেদা বাচ্চা আমার সাথে এমনভাবে কথা বলবে না। লাবিব বলে, আচ্ছা তুমি তো কষ্ট করে বানিয়েছ, তাহলে আগে তুমি খাও, তারপর আমি খাবো। মেহবুবা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, এ মা, তাহলে তো এটো হয়ে যাবে, আপনি আমার এটো কফি খাবেন? লাবিব একটু এগিয়ে গিয়ে নিচু স্বরে বলে, সময় হলে শুধু তোমার মুখের খাবার কেন, তোমাকেও। লাবিবকে কথা শেষ করতে না দিয়ে মেহবুবা বলে ওঠে, চুপ, বুঝতে পেরেছি, আমি আগে খাচ্ছি। তারপর মনের ভেতর চাপা ক্ষোভে বলে, শালা অসভ্য, না জানি আর কি বলতো, ইচ্ছে করছে মুখটা সেলাই করে দিই, সারাক্ষণ মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বেরোতেই থাকে, মন চায় একদম মেরে থোতা মুখ ভোতা করে দিই। লাবিব বলল, কি হলো, খাও না। মেহবুবা এক চুমুক কফি খায়, কিন্তু এমনভাবে যেন কিছুই হয়নি, কফি একদম ঠিকঠাক। লাবিব কফিটা হাতে নিয়ে মেহবুবা যেই জায়গায় ঠোঁট লাগিয়েছিল সেই জায়গায় ঠোঁট ছুঁয়ে কফিটা শেষ করে ফেলে আর চোখ রাখে মেহবুবার চোখে। মনে মনে বলে, আমার বোকা পাখিটা বোঝেই না, শুধু চিনি ছাড়া কফি কেন, সে বিষ দিলেও হাসতে হাসতে খেয়ে ফেলতাম। আর এটা তো সামান্য এক কাপ চিনি ছাড়া কফি, তাও আবার তোমার ছোঁয়া আছে। মেহবুবা এবার নিজের মাথা চুলকাতে চুলকাতে ভাবে, কি হলো ব্যাপারটা, কিছু বলছে না কেন? ভেবেই বলে ওঠে, কফি ভালো হয়েছে। লাবিব কাপটা পাশে রেখে হেসে বলে, আমার জীবনের বেস্ট কফি এটা, থ্যাঙ্কস এত মিষ্টি একটা কফি খাওয়ানোর জন্য। মেহবুবা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকে, কি মিষ্টি কফি? লাবিব ধীরে ধীরে এগিয়ে আসে। মেহবুবা নিজের ভাবনায় ডুবে যায়, কফি খেয়ে মিষ্টি বলল, চিনি তো দেইনি। লাবিব হঠাৎ মেহবুবার কোমর জড়িয়ে ধরে। মেহবুবা চমকে ওঠে, এই বেয়াদব, কি করছেন, ছাড়ুন আমাকে, এটা কেমন ব্যবহার? দেখুন, আমি মানছি আপনি বাদর, কিন্তু তাই বলে আপনার সব বাদরামি আমি মেনে নেব না। কেউ দেখে ফেললে কি হবে? হ্যাঁ, বেয়াদব, অসভ্য, বদমাশ লোক। লাবিব মেহবুবকে নিয়েই দরজার পাশে এসে দাঁড়ায়, এক হাতে দরজার ছিটকিনি লাগায়। মেহবুবার বুক ঠকঠক করে ওঠে। মেহবুবার ঠোঁটে আঙুল রাখে লাবিব, কফিতে চিনি দাওনি কেন? মেহবুবা মুখ নিচু করে মিনমিন করে বলে, দিয়েছিলাম তো। লাবিব তার মুখটা হাতে তুলে ধরে বলে, আমার দিকে তাকাও। মেহবুবা তাকায়, চোখে চোখ পড়তেই এক অদ্ভুত কাঁপুনি বয়ে যায় মেহবুবার বুকে। নিঃশব্দে চোখ নামিয়ে ফেলে সে। ছাড়ুন আমাকে। লাবিব বলে, তুমি চিনি দাওনি তাই কফিতে চিনি ছিল না, এখন আমার মুখটা তেতো হয়ে গেছে, কি করব এখন? মেহবুবা বলে, তাহলে আগে বললেন না কেন? নাটক করে খেতে গেলেন কেন, যেন অমৃত খাচ্ছেন? আচ্ছা ছাড়ুন, আবার বানিয়ে আনছি। লাবিব হেসে বলে, দরকার নেই, একটা মিষ্টি দাও তাহলেই হবে। মেহবুবা বলে, আচ্ছা ছাড়ুন, মিষ্টি এনে দিচ্ছি। লাবিব বলে, কোথাও যেতে হবে না, মিষ্টি এখানেই আছে। মেহবুবা বিরক্ত মিশিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ফ্রিজ সঙ্গে নিয়ে ঘুরছি। লাবিব দাঁতে দাঁত চেপে বলল, তুই এত গাধা কেন বলতো? সবসময় মুখ চলে কেচির মতো, কিন্তু ঘটে বুদ্ধি একটুও নেই। মেহবুবা খেপে বলে, এই তুই তাকারি করছেন কেন? লাবিব হেসে বলে, শুধু এখন কেন, বিয়ের পরেও করব। বিয়ের পর কথাটা শুনেই মেহবুবা চুপ করে যায়। বুকের ভেতর কি যেন একটা হচ্ছে, একটা অদ্ভুত অনুভব হচ্ছে, মনে হচ্ছে পেটের ভেতর প্রজাপতি উঠছে। মেহবুবা ধীরে বলল, ছাড়ুন। লাবিব ঠোঁট কামড়ে হেসে বলল, ইস, এভাবে বলো না, মাথায় উল্টাপাল্টা কিছু আসে তো, পরে কন্ট্রোললেস হয়ে গেলে আমি কিন্তু দায়ী থাকবো না বলে দিলাম। মেহবুবা লাবিবের কথার মানে বুঝে ফেলে, ভীষণ লজ্জা পায়,
মুখ লাল হয়ে ওঠে, কান গরম হয়ে ওঠে। মুসরামুসরি করতে থাকে লাবিবের কাছ থেকে ছাড়া পেতে। ছুটে পালাতে চায় যেন, ছাড়া পাওয়ার জন্য ছটফট করে। লাবিব বলে, কি হয়েছে, এমন ব্যাঙের মতো লাফালাফি করছো কেন? মেহবুবা থেমে গিয়ে বলে, আপনি আমাকে ব্যাঙ বললেন? লাবিব ঠান্ডা গলায় বলল, না রে, বলছিলাম ব্যাঙের মতোই করতেছ। মেহবুবা চটে উঠে বলে, ওই তো একই কথা নাকি? লাবিব হাসে, একই না। মেহবুবা রেগে গিয়ে লাবিবের পায়ে একখানা চাপ দেয়। লাবিব চটে গিয়ে বলে, এমন মারামারি করছো কেন লেদা বাচ্চা? মেহবুবা রেগে গিয়ে লাবিবের কাঁধে ঝাঁপিয়ে পড়ে, খামচে ধরে। লাবিব বলে, বিয়ের আগে লাভ বাইট বানাই দিস। কেউ দেখে যদি জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলে দেব তুমি করেছ। মেহবুবা রেগে বলে, শয়তান খবিশ একটা। লাবিব মুচকি হেসে মেহবুবার নাকে হালকা ছোঁয়া দিয়ে বলে, আমার বোকা পাখি। মেহবুবার সঙ্গে সঙ্গে লাবিবকে এক ধাক্কা মারে। মেহবুবা ভেবেছিল ধাক্কা মেরে ছুটে পালাবে, কিন্তু হলো উল্টা। লাবিব পড়ে যায় আর মেহবুবা পড়ে যায় লাবিবের ওপর। লাবিব হাসে মেহবুবার বোকামিতে, বলে, ধাক্কা দিলেই তোমাকে ছেড়ে দেবা ভেবেছিলে? একবার যেহেতু ধরেই ফেলেছি, আর ছাড়ছি না তোমাকে। মেহবুবা হালকা ঝুঁকে কপালে ঠাস করে একটা ঘা দেয়। লাবিব হাসে। মেহবুবা চমকে উঠে বলে, ইস, এটা কপাল না পাথর? আমার মাথাটা মনে হয় ফেটেই গেল। লাবিব হেসে দেয়, তারপর উঠে দাঁড়িয়ে বলে, রেডি হও, ভাইয়া ফিরে আসলে তোমাকে আমার ঘরে তুলে নেব, তখন বুঝবা আমার মিষ্টি কোথায় আছে। মেহবুবা বলে, শয়তান খাটাস লোক, আমি তোকে বিয়ে করব না। লাবিব হেসে বলে, কিন্তু আমি তো তোকেই বিয়ে করব, আর সেটা হোক স্বেচ্ছায় বা জোর করে। মেহবুবা মুখটা গম্ভীর করে চলে যায় ঘরের বাইরে। বাইরে গিয়ে লুকিয়ে হেসে ফেলে। লাবিব মাথা চুলকে ফিসফিস করে বলে, তুমি যে খুব মিস করছি বোকা পাখি, তোমাকে ছাড়া থাকা এখন অসম্ভব হয়ে গেছে আমার। রাজ দীর্ঘ সময় পর বাড়ি ফিরেছে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ করে রুমে যাওয়ার সময় লাবিবের সঙ্গে দেখা। লাবিব ঠাট্টার সুরে বলে, কি ব্যাপার ভাইজান, বউ এখনো পাত্তা দেয় না নাকি আপনাকে? রাজ কোনো কিছু না বলে এক লাথি মারে লাবিবের পেছনে। সর সামনে থেকে। লাবিব হেসে বলে, আমার সাথেই শুধু পারো, ভাবির কাছে মায়ের খাও। এমনকি বাসুররা তো নাকি ঠিকমতো করতে পারোনি, চুমুটুমু কিছু খেয়েছো নাকি সন্দেহ হয়। এই কথায় রাজ রেগে গিয়ে তেড়ে আসে। লাবিব দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেয়। রাজ গজগজ করতে করতে নিজের ঘরে ঢুকে দেখে মেহরিন একটা উপন্যাসের বই হাতে নিয়ে বসে আছে। রাজ দরজা লাগায় শব্দ করে। মেহরিন মুখ তুলে হেসে ফেলে, কি ব্যাপার, আমার যে দরজায় কেন দেখাচ্ছেন? আমার বাপের আপনার মতো অত টাকা নেই, আমার বাপের ক্ষতি করছেন কেন? রাজ কিছু না বলে সোজা এগিয়ে গিয়ে মেহরিনের দুই হাত চেপে ধরে তাকে খাটে ফেলে দেয়। তারপর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। মেহরিন দাঁতে দাঁত চেপে সহ্য করে, তারপর বলে, কী সমস্যা আপনার, এমন কামড়াকামড়ি করছেন কেন? অদ্ভুত। রাজ কামড় দেওয়া জায়গাতেই চুমু দিয়ে মেহরিনের ঘাড়ে মুখ গুজে বলে, তোমার জন্য আমার ছোট ভাই আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, এটা আমি সহ্য করব না। সাজেকে গিয়ে সব শোধ তুলব আমি। মেহরিন আসল ঘটনা বুঝে হেসে ফেলে, তারপর রাজের চুলে হাত বুলিয়ে বলে, এই জন্য এত রাগ? রাজ মুখ তুলে তাকায়, বউ, তুমি আমার কষ্টটা বোঝো না। মেহরিন রাজের কোলের ওপর উঠে বসে বলে, সব বুঝি, তবে সব কিছুর জন্য একটা সময় দরকার, তাই না? রাজ মেহরিনের গালে চুমু দিতে দিতে বলে, এত সময় লাগার কি আছে বউ? মেহরিন রাজের ঘাড়ে একটা কামড় দেয়। রাজ হতভম্ব হয়ে চুপ করে যায়। আমি তো এত জোরে দিইনি বউ, একটা কামড় দিলাম, তারও শোধ নিলে? আমি তো চুমুও দিলাম, ওইটার শোধ নাও আগে। মেহরিন হেসে বলে, আমি কিছু ভুলে যাইনি, সময় হলে সব ফিরিয়ে দেব। রাজ হেসে তার ঠোঁট ধরে চুমু খায়। দুজন যেন ভালোবাসার জোয়ারে ডুবে যায়। সময় থমকে থাকে এক অপূর্ব ঘনত্বে। কিছুক্ষণ পর রাজ উঠে দাঁড়িয়ে বলে, রেডি হও, ঘণ্টাখানেক পর বের হব। মেহরিন মাথা নাড়ে, সে জানে রাজ যা বলে তা ঠিক রাখে। রাত 11টা। খাওয়া দাওয়া শেষে রাজ নিচে বসে সবার সাথে আড্ডা দিচ্ছে। মেহরিন রেডি হচ্ছে, চুমকি হঠাৎ বলে ওঠে, সাজেক থেকে ফিরে একটা সুখবর দিবি বোন, প্লিজ। মেহরিন চট করে বলে, চুপ থাক। লামিয়া মুচকি হেসে বলে, ভাবিমণি, আমি কিন্তু ফুপি হতে চাই। মেহরিন হেসে জবাব দেয়, সময় হলে সব হবে। সবাইকে বিদায় জানিয়ে রাজ আর মেহরিন বেরিয়ে পড়ে সাজেকের উদ্দেশ্যে। একটা নতুন শুরু, নতুন গল্পের দিকে।